Good afternoon everyone. So আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটস এর একটা কম্প্রিহেন্সিভ ক্লাস করব, যেটাতে আমাদের সমস্ত মানে এটা তো WBCS এও আসবে, SSC তেও আসবে, তো পুরো একটা প্রপার একটা আইডিয়া করে নেওয়ার জন্য যাতে আমাদের প্রপার কনসেপ্ট হয়ে যায় এবং আমরা প্রত্যেকটা MCQ বা সাবজেক্টিভ আনসার যেন লিখতে পারি। ওকে, তো আমাদের টপিক হচ্ছে ভেরি ইন্টারেস্টিং টপিক, ফান্ডামেন্টাল রাইটস। ওকে, না দ্য কনস্টিটিউশন অফ দ্য কনস্টিটিউশন, দ্য ফান্ডামেন্টাল রাইটস, গোল্ডেন ট্রায়াঙ্গেল, DPSP। আচ্ছা, এবার আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আমাদের পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশনে পড়ে। ভেরি নাইস। এবার পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশনটা অ্যাকচুয়ালি কি? Part 3 of the Constitution is also called the Magna Carta of the Constitution. Okay, now আমাদের ইন্ডিয়ান সিস্টেমে আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস, আচ্ছা এই বক্তব্যটা কোথা থেকে এসছে? ফান্ডামেন্টাল রাইটস যদি আমি না রাখি তাহলে কি হবে? ফান্ডামেন্টাল রাইটস এই জন্য হয়েছে যাতে আমাদের গভর্নমেন্টটা অটোক্র্যাটিক বা ডেসপটিক না হয়ে যায়। আমরা আমাদের সিটিজেন্সদের, আমাদের সাবজেক্টস অফ দ্য কান্ট্রিকে মৌলিক অধিকার দিচ্ছি সো দ্যাট আমরা এটাকে নিয়ে কোর্টে যেতে পারি যদি আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হই তখন। আচ্ছা, এবার এটা গুরুত্বটা কি? মানে এইটা ছাড়া কি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ম্যাগনা কার্টা বলছে এত ইম্পর্টেন্স দিচ্ছে? কেন দিচ্ছে? এবার আমরা দেখব যে কেন দিচ্ছে। ভেরি ইন্টারেস্টিংলি আমরা এটা বুঝবো যে এটার মানে ফান্ডামেন্টাল রাইটস যদি না থাকে দেন হোয়াট উইল হ্যাপেন। আচ্ছা, নাও আই উইল ট্রাই adding English and Bengali মাঝখানে যাতে সবাই বুঝতে পারে। ওকে, let's see how it goes. Okay, now ফান্ডামেন্টাল রাইটস এর কনসেপ্ট যখনই বলবো, এক সেকেন্ড, তখনই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইখানে আমরা সুপ্রিম কোর্টের একটা কথায় আসতে চলেছি। সুপ্রিম কোর্ট ইজ কামিং ইনটু দ্য পিকচার। এবার তুমি জিজ্ঞেস করবে হাউ ইজ ইট কামিং? সুপ্রিম কোর্ট এখান থেকে কোথা থেকে এলো? ফান্ডামেন্টাল রাইটস এর কথা হচ্ছে, ওয়্যার ইজ সুপ্রিম কোর্ট কামিং ইনটু দ্য পিকচার? Very interestingly, fundamental rights is intricately linked with the Supreme Court. Why? Because it is, I just told you, যে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু জাস্টিসিয়েবল, এইটা কিন্তু একটা কিওয়ার্ড, এইটা লিখলে কিন্তু আমরা মার্কস পাবো। জাস্টিসিয়েবল মানে কি? মানে if you are deprived of your fundamental right, you can directly go to the Supreme Court, and if you are going to the Supreme Court, it falls under the direct jurisdiction of the Supreme Court to solve the case, and তোমাকে তোমার বা আমাদের প্রত্যেকটা সিটিজেন অফ দ্য কান্ট্রিকে তার মৌলিক অধিকারটা মানে যাতে সবাই সেটা পায় সেটার ব্যবস্থা করার রেসপন্সিবিলিটি কিন্তু সুপ্রিম কোর্টে। ঠিক আছে, তো এটাতে আমরা দেখছি যে কি হচ্ছে, লার্জার পাবলিক ইন্টারেস্ট কিন্তু সলভ হচ্ছে। লার্জার পাবলিক ইন্টারেস্ট, আমরা যখনই এর ভেতরে ঢুকবো তখনই কিন্তু বোঝা যাবে যে কেন ফান্ডামেন্টাল রাইটসটা এতটা ইম্পর্টেন্ট। লার্জার পাবলিক ইন্টারেস্ট সলভ হচ্ছে, তাহলে কি একটা আইডিয়াল পলিটিক্যাল ডেমোক্রেসি কিন্তু ফর্ম হচ্ছে। আইডিয়াল পলিটিক্যাল ডেমোক্রেসি। আচ্ছা, আইডিয়াল পলিটিক্যাল ডেমোক্রেসি বলতে আমরা কি বুঝতে পারছি? আইডিয়াল পলিটিক্যাল ডেমোক্রেসির মধ্যে আমি এটা বুঝতে পারছি যে আমি যদি প্রত্যেকটা সিটিজেনকে রাইট টু ইকুয়ালিটি দিই। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস বলতে কি আমরা একটু এক্সাম্পলে দেখে নেবো, তাহলে কিন্তু আমরা পুরো ব্যাপারটা বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে দেখি ফান্ডামেন্টাল রাইটস বলতে কি বুঝছি আমরা, এটা সবাই জানে। ফার্স্ট, রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে, আমি কিন্তু কিওয়ার্ডসটা আগে লিখবো, তারপরে আমি মেন জিনিসে যাব। আমি কিন্তু জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি এখন বা একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, তারপরে কিন্তু আমরা ডিটেলে যাব। ওকে, রাইট টু ইকুয়ালিটি আমি দেখব। সেকেন্ড আমি কি দেখব? রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম। ওকে, থার্ড আমি দেখব এই যে, আচ্ছা রাইট টু ইকুয়ালিটি আগে আমি দেখলাম, রাইট টু ফ্রিডম আমি দেখলাম। ঠিক আছে, থার্ড আমি কিন্তু এখানে সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছি না, আমি শুধু এক্সাম্পল দিচ্ছি যাতে জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে কিন্তু আমরা ডিটেলে যাব। রাইট টু ফ্রিডম দেখলাম, তারপরে আমরা রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি দেখবো। রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। আচ্ছা,
রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি হয়ে গেল। আচ্ছা, এই কটা এক্সাম্পল কি না এটা বোঝার জন্য যে হাউ ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইট ইজ। ওকে, না ইকুয়ালিটি দিচ্ছি, ফ্রিডম দিচ্ছি, লাইফ, লিবার্টি সমস্ত আমি রাইটস দিচ্ছি। আচ্ছা, আমরা যখন ডেপথে যাব তখন আমরা বুঝতে পারবো যে লাইফ এন্ড লিবার্টির মধ্যে আরো কতগুলো রাইটস পড়ছে, রাইট টু ফ্রিডমের মধ্যে আরো কতগুলো রাইটস পড়ছে, ইকুয়ালিটির মধ্যে কতগুলো এক্সেপশনস রয়েছে আর কতগুলো ডিস্টিংশন রয়েছে, যে এইভাবে আমি কিন্তু সুবিধাগুলো পাবো ফান্ডামেন্টাল রাইটস এর জন্য। নাও ফর এক্সাম্পল, যদি আমি দেখি একটা দেশে যেখানে অটোক্রেটিক রুল চলছে বা যেখানে ফান্ডামেন্টাল রাইটস থাকে না, সেটাকে কি বলে জানো? সেটাকে বলে অথরিটেরিয়ান স্টেট। ঠিক আছে, তোমরা জানো যে স্টেটকে আমরা অনেক সময় কান্ট্রি মানে কান্ট্রিকেই রেফার করে থাকি অ্যাজ আ স্টেট, সো অথরিটেরিয়ান স্টেট বলে। আচ্ছা, এবার অথরিটেরিয়ান স্টেটটা কি? লাইক বেসিক কোয়েশ্চেন, অথরিটেরিয়ান স্টেট বলতে কি বুঝছি আমি? অথরিটেরিয়ান স্টেট মিনস যেখানে আই এম নট আনসারেবল টু দ্য সিটিজেন। না, পেজে বলি, দাঁড়া এক সেকেন্ড বলছি, নিউ শিট নিলাম আর একবার ভালো করে বুঝবো। ওকে, ভালো করে এই জিনিসটা একবার দেখবো। যে আনসারেবল টু দ্য স্টেট মানে কি? আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছো, আনসারেবল টু দ্য সাবজেক্ট। আচ্ছা, একটু আগেই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা হচ্ছিল, এখনো কিন্তু আমরা ডেপথে ঢুকিনি, এখন আমরা সারফেসে আছি, বুঝছি যে ফান্ডামেন্টাল রাইটটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, তারপরে আমরা মেন জিনিসপত্রগুলোতে ঢুকবো, এখন আমরা বেসে বাস বুঝছি যে ব্যাপারটা কি বলতে চাইছে। ঠিক আছে, সবাই আছো আমার সাথে? আমরা একদম বেস থেকে বুঝবো, কনসেপ্ট একদম যেন ক্লিয়ার হয়, যে কোনো আনসার যেন আমরা ঠিক করতে পারি। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স আসে আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর একবার যদি মাথায় চলে যায়, আমি একটা ট্রিক বলে দেবো লাস্টে, যেটা থেকে কোনোদিন ভোলা সম্ভবই না, মানে সব মনে থাকবে যে কোনটার পরে কোনটা, কিসের সাথে কোনটা লিঙ্কড, মনে থাকবে এটা। ঠিক আছে, লেটস সি, সবাই একসাথে দেখি আমরা কি বলতে চাইছে। আনসারেবল টু দ্য সাবজেক্ট। আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা সবাই আমরা জানি, লেটস সি। গভর্নমেন্টকে আমরা কিন্তু এই ইলেকশন হলো, ঠিক আছে, আমরা সবাই জানি যে কিভাবে আমরা পিপল অফ দ্য কান্ট্রি, হাউ ইম্পর্টেন্ট পিপল অফ দ্য কান্ট্রি ইজ। ঠিক আছে, গভর্নমেন্টের গদি পাল্টাতে কিন্তু পিপলরাই পারে, রাইট? মানে আমাদের যে সিটিজেন, তাদেরকে যদি আমরা দুর্নীতি এবং যদি আমাদের পলিটিক্যাল অ্যানার্কি হয়ে যায়, তাহলে কিন্তু কি হয় সেটা আমরা সবাই দেখেছি, তাই তো? তাহলে আমরা কি দেখবো যে সব থেকে ইম্পর্টেন্ট কারা? দ্য পিপল অফ দ্য কান্ট্রি, রাইট? আচ্ছা, এবার আমরা জানি যে গভর্নমেন্ট সব থেকে ইম্পর্টেন্টলি ইট ইজ বাই দ্য পিপল, of the people and for the people। ঠিক আছে, এই যে আমরা এই তিনটে দেখছি, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, আমরা একটু একটু এগিয়ে গেলেই অনেকগুলো কেস দেখতে পারবো, একটা গোপালন কেস, এগুলো যদি একটু নোট করতে পারো তাহলে খুব ভালো হয়, মানে মাথায় থাকবে। সেকেন্ড আমরা দেখবো থার্ড আমরা দেখব কেশবানন্দা ভারতী কেস। এটা কখন দেখবো জানো? এটা আমরা যখন আমরা আর্টিকেল 21 পড়বো তখন কিন্তু দেখবো। আর্টিকেল 21 কি? রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। যখন আমরা আর্টিকেল 21 পড়বো তখন কিন্তু এই কেসগুলো আমরা পড়বো ভালো করে ইন ডিটেলস, পিপিটিতেও আছে, আমরা বুঝতে পারবো সেটা। ঠিক আছে, এই যে আমি বললাম বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মাথায় বসিয়ে নাও। কেন কি, এরপরে আমরা দেখবো যে কিভাবে এই বাই দ্য পিপল, ফর দ্য পিপল এন্ড অফ দ্য পিপলের থেকে আমাদের জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে।
এই যে বললাম যে প্রমোটিং দ্য আইডিয়াল অফ পলিটিক্যাল ডেমোক্রেসি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আমি যদি ফান্ডামেন্টাল রাইটস না রাখি তাহলে পলিটিক্যাল ডেমোক্রেসিটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। কেন কি তাহলে আমি লোকের কনফিডেন্সটা, মানে আমার সাবজেক্টের, আমার যে মানে প্রজা, মানে আমি গভর্নমেন্টে আছি, আমি প্রাইম মিনিস্টার, আমি চিফ মিনিস্টার, আমার আন্ডারে যে এতগুলো সাবজেক্ট রয়েছে আমার, তাদের ওয়েলফেয়ারটা আমার মাথায় রেখে ফান্ডামেন্টাল রাইটসটা কিন্তু প্রিমিয়াম ইম্পর্টেন্স দিতে হবে। এই জন্য দিস বিকামস, আমরা যখন এরপরে আর্টিকেল 32 এর কথা পড়বো আমরা দেখবো যে আর্টিকেল 32 ইজ দ্য হার্ট অফ, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট article of the constitution set by Dr. B.R. Ambedkar. Why? Because যদি এটা জাস্টিসিয়েবল না হয়, আমি যদি ফান্ডামেন্টাল রাইট না পাই, আমার অধিকার থেকে যদি আমি বঞ্চিত থাকি, তাহলে যদি আমি কোর্টে না যেতে পারি, তাহলে কিন্তু পুরো কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্কটা ডিস্টেবিলাইজ হয়ে যাচ্ছে। সেইভাবেই আমরা দেখি কেশবানন্দ ভারতী কেস ইজ সেইং দ্যাট the basic structure of the constitution cannot be amended. Basic structure cannot be amended, ঠিক আছে? বেসিক স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসও পড়ছে। So fundamental rights is a part of the basic structure of the constitution. That means it cannot be amended. Therefore, it becomes a very, very integral part of the constitution, and therefore it remains and it holds the political democracy of the country intact. Okay? Now later on we are going to see how it does that. Also, আমি বললাম যে autocratic government কে create হতে দেয় না, right? Now the absolute state can impose reasonable restraints definitely, মানে আমরা এটাও দেখি যে আমি যদি বলি যে ফান্ডামেন্টাল রাইটস কি অ্যাবসলিউট, মানে সবকিছু হতে পারে, রাইটস বলে কি কোনোদিন সাসপেন্ড হবে না? নো, ইটস নট লাইক দ্যাট। যখন কোনো রকম ন্যাশনাল এমার্জেন্সি হয়, যখন কোনো ইন্টারনাল রিবেলিয়ন হয় বা কোনো আর্মড রিবেলিয়ন হয়, তখন কিন্তু ফান্ডামেন্টাল রাইটসও সাসপেন্ড হয়ে যায়। মানে একটা এক্সাম্পল দিই, যদি কোনো জায়গায় প্রেসিডেন্টস রুল লেগে যায়, বা যদি কোনো জায়গায় কোনো ইন্টারনাল রেবেলিয়ন হলো, আফস্পা লেগে গেল, বা কোনো রকম মানে কি বলবো স্টেট অফ আনরেস্ট হয়ে গেল, তখন কিন্তু ফর ইনস্টেন্স একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে ফ্রিডম অফ মুভমেন্ট, যেটা কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে? আর্টিকেল 19 এর মধ্যে পড়ছে, রাইট? ফ্রিডম, রাইট টু ফ্রিডমের মধ্যে ফার্স্ট আর্টিকেল 19 ওইটার মধ্যে পড়ছে ফ্রিডম অফ মুভমেন্ট, রাইট? তাহলে কিন্তু ওটা সাসপেন্ড হয়ে যাবে। ফ্রিডম অফ অ্যাসেম্বলি সাসপেন্ড হয়ে যাবে, তুমি একসাথে এতগুলো লোক জড়ো হতে পারো না। ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশন হয়তো সাসপেন্ড হয়ে গেল, রাইট? তো এই জিনিসগুলো কিন্তু সাসপেন্ড হতে পারে। এটার মানে এটা নয় যে আমাদের মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হচ্ছে, এটার মানে এটা যে সাময়িকভাবে শুধুমাত্র একটা পলিটিক্যাল আনরেস্ট বা পলিটিক্যাল আনার্কির রিজনের জন্য এই মুহূর্তে সেই রাইটটাকে বঞ্চিত রাখা হচ্ছে, পরবর্তীকালে সেই কন্ডিশনটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারা যাচ্ছে কোনো রকম সমস্যা? এখনো কিন্তু আমরা ভেতরে ঢুকিনি, এখনো শুধু সারফেস লেয়ারে আছি। ইন্টারেস্টিং ভাবে পড়ানোর চেষ্টা করছি যাতে সবাই একটু মানে উইথ এনার্জি দেখে জিনিসটাকে যে কি হচ্ছে, ইন্টারেস্টিংলি ভাববো। ঠিক আছে, লেটস সি। আচ্ছা, now can be suspended during operation of national emergency except article 20 and 21. Application can be restricted during the time of martial law in force. Okay, martial law এর কথা আমরা পড়েছি, এটা এখনো পর্যন্ত দেখা যায়নি। Good that it is not seen yet, but anyway martial law এর ক্ষেত্রেও কিন্তু আমরা সেম জিনিস দেখতে পাই। যদি martial law application of martial law এর টাইম কিন্তু fundamental rights also get suspended. Few of them are there still, but majority of them like movement and মানে proficiency বা profession, ওই জিনিসগুলো মানে যেগুলো মানে এরকম একটা ওয়ার স্টেটে একান্তই প্রয়োজন নেই, সেগুলোকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয় ফর সাময়িক টাইম, মানে একদমই অল্প কিছু সময়ের জন্য, যতদিন না এরকম পলিটিক্যাল আনরেস্টের টাইমটা রিকভার হয়ে যাচ্ছে সেইটুকু সময়। ঠিক আছে, ওকে, এবার আমরা চলে যাব বুঝতে জিনিসপত্র। যেটা এতক্ষণ বলছিলাম সেটাই কিন্তু আমাদের বিবৃতিতে লেখা আছে, আমরা একবার পড়বো জিনিসটাকে। Now the bedrock of political democracy, যেটা এক্ষুনি ভালোভাবে বোঝালাম যে কিভাবে বেডরক হচ্ছে, এই জিনিসটা না বুঝলে তো আমরা এইটা বুঝতে পারতাম না, তো ক্লিয়ার করার জন্যই পুরো জিনিসটা আগে বুঝিয়ে দিয়েছি। ওকে, নাও ডেফিনেশন: বেসিক হিউম্যান রাইটস গ্যারান্টেড টু অল সিটিজেন্স, এসেনশিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড প্রিজার্ভেশন অফ হিউম্যান ডিগনিটি। ওকে, আমরা দেখবো গোপালন কেসের কথা যেটা বলছিলাম প্রথমেই, সেখানে বলছে যে ওখানে একটা ন্যারো ভিউ দেখানো হচ্ছে আর্টিকেল 21 এ। ওকে, সেখানে বলছে যে ইকুয়ালিটি ফ্রিডম দিলেই কি হয়ে যাবে? না, আমরা যখন মানেকা কেসটা পড়বো তখন আমরা বুঝতে পারবো যে দ্য আর্টিকেল উইচ টকস অ্যাবাউট
লাইফ অ্যান্ড লিবার্টি ইজ নট জাস্ট অ্যাবাউট লিভিং অ্যান্ড সার্ভাইভিং ইন অ্যানিমাল স্টেট, মানে একটা মানুষকে বাঁচিয়ে রাখলেই তো হবে না, তাকে হিউম্যান ডিগনিটি এবং সমস্ত দেখতে পাচ্ছ সবাই, তাকে সমস্ত ভাবে কিন্তু সুবিধা দিতে হবে, তাকে একটা কন্ডিশন দিতে হবে যাতে সে কিন্তু ভালোভাবে বাঁচতে পারে। একটা বেসিক মানে কি বলবো, একটা বেসিক যে জিনিসপত্রগুলো যেটা মানুষের সার্ভাইভালের জন্য প্রয়োজন, যেটা একদম মানে মিনিমাম সাস্টেনেন্সের জন্য প্রয়োজন, সেইভাবে কিন্তু একটা মানুষকে বাঁচতে দিতে হবে, তার ডিগনিটিটাকে কিন্তু কম্প্রোমাইজ করলে চলবে না। এবার এইখানে কিন্তু আমরা অনেক ইন্টারেস্টিং জিনিস দেখবো, সেটাই আমরা ঢুকছি এর ভেতরে। দ্য কোর পারপাস অফ দিস পলিটিক্যাল ডেমোক্রেসি অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ টু এনশিওর that the state does not become autocratic and despotic। দুটো কিন্তু কিওয়ার্ড আমি বললাম, অটোক্রেটিক বললাম and despotic বললাম, এগুলোই যখন আমরা মেন্সে লিখে আসবো আমরা কিন্তু মার্কসটা পাবো, কেন কি এটা এম লক্ষ্মীকান্তে বড় বড় করে লেখা আছে, রাইট? অটোক্রেটিক, ডেসপটিক, পলিটিক্যাল ডেমোক্রেসি রেস্ট্রিক্টিং দ্য স্টেট ফ্রম এনক্রোচিং অন দ্য সিভিল লিবার্টিজ অফ দ্য পিপল। ওকে, আচ্ছা, না হলে কি হবে? স্টেট ভাবো, একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ভাবো আমি একটা অটোক্রেটিক স্টেট, এক্সাম্পল চায়না, এখন আমি প্রেজেন্ট কন্ডিশনের কথা বলছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি যে অটোক্রেটিক গভর্নমেন্টের একটা এক্সাম্পল হিসেবে যে আমি কিন্তু আমার প্রেস বা টেলিভিশন কাস্টিং, টেলিকাস্ট, সেটাকে আমি ব্লক করে দেবো। আই এম গোয়িং টু রেস্ট্রিক্ট ইনফরমেশন, ঠিক আছে? তাহলে আমি আমার প্রজাকে বা আমার সাবজেক্টসকে কিরকম সুবিধা দিচ্ছি সেটা কিন্তু অন্য লোকেরা জানতে পারছে না, রাইট? এবং আমার প্রজারাও কিন্তু জানতে পারছে না অন্য দেশের লোকেরা কিরকম সুযোগ সুবিধা পাচ্ছে। দেয়ারফর আমি তাদেরকে যেভাবে ট্রেন করব তারা কিন্তু সেভাবেই মনে করবে এটাই হয়তো সব দেশের নিয়ম, রাইট? তাহলে আমরা যদি বলি যে আমি এই রুলই চালাবো, আমি একটা অটোক্রেসি চালালাম, আমি একটা অ্যানার্কি চালালাম, বা আমি মানে দেশের ওয়েলফেয়ারের কথা তো ছেড়েই দাও, আমি যদি তাদেরকে মানে পভার্টি হয়ে গেল, ইকোনমিক একটা এক্সপ্লয়টেশন হয়ে গেল, বা ইকোনমিক মানে পুরো ইকোনমিটা কোলাপস করে গেল, ঠিক আছে, জিডিপিটা পড়ে গেল, তাহলে তখনও কিন্তু আমার প্রজারা আমার উপরই ডিপেন্ডেন্ট থাকবে যে আমি কিভাবে তাদেরকে চালাবো, তবেই তারা চলবে। কিন্তু গভর্নমেন্টকে পাল্টে দেওয়ার কথা বা একটা মানে ডেমোক্রেসি যে কিভাবে এক্সারসাইজ করতে হয় সেটা কিন্তু তাদের মাথায় আসবে না। সো টোটালিটেরিয়ান অ্যান্ড অথরিটেরিয়ান গভর্নমেন্ট ইজ লাইক দ্যাট, যেখানে আমি কিন্তু রিসোর্সেস রেস্ট্রিক্ট করছি যাতে কেউ প্রতিবাদ না করতে পারে। আমি কিন্তু তাদের মুখের ভয়েসটা কেড়ে নিচ্ছি যে তুমি কি প্রতিবাদ করবে, অ্যাসেম্বলিটাকে কিন্তু আমি রেস্ট্রিক্ট করে দিচ্ছি। তাহলে কি তুমি একটা পাবলিক ওপিনিয়ন মানতে পারছো না, একটা ন্যাশনাল একটা ওপিনিয়ন, যে না আমাদের মনে হয় এইভাবে। যেমন আমাদের আইএনসি যখন হয়েছিল, আমি একটু হিস্ট্রিতেও যাব সো দ্যাট একটা হোলিস্টিক আইডিয়া আসে, ঠিক আছে? যে আমাদের যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যখন মেইন ফাউন্ডেশন হচ্ছিল, তাহলে তখন সবাই কি ভেবেছে একটা ন্যাশনাল একটা ওপিনিয়ন থাকা উচিত, পাবলিক শুড বি অ্যাওয়্যার অফ দ্য ন্যাশনাল প্রবলেমস, সবাই যেন আমাদের দেশের সমস্যাগুলোকে জানতে পারে, তাদের যেন একটা অভিমত মানে প্রডিউস হয়, তারা যেন সেই নলেজটাকে ইউজ করতে পারে, এবং তাদের মধ্যে থেকে ওই বিদ্রোহটা যেন ভেতর থেকে চ্যানেলাইজ করা হয়, তবে কিন্তু। আর অলসো ফর ইউনো মানে সেফটি ভালভ থিওরি যেটা আছে সেটা অবশ্যই রয়েছে, যে মানুষ একটা কনভারসেশন করলো, তাদের মাথাটা ক্লিয়ার হলো। তো রিভোল্টের জিনিসটা মানে রিভোল্ট অফ 1857 মতো একটা ভয়াবহ রিভোল্ট যেন না হয়, এইটাও তারা ভেবেছিলেন। এনিওয়ে, তো সিমিলারলি এখানে যদি সেই রকম সংগঠনই না হতে পারে, পাবলিক ওপিনিয়নের যদি কোনো বেস না হতে পারে, তাহলে কিন্তু কি হয়, জিনিসটা কিন্তু সাবলাইম হয়ে যায়। দ্যাট ইজ অ্যান অটোক্রেটিক গভর্নমেন্ট, যেটা ইন্ডিয়া নয়। সো হোয়াট ইন্ডিয়া গিভস আস ইজ ফান্ডামেন্টাল রাইটস which is justiciable, for which we can go to the court to seek protection. ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো enforceable by courts but not absolute. ডেফিনেটলি অ্যাবসলিউট না হলে কি হবে, রিজনেবল রিস্ট্রেন্টস থাকবে। ওকে, রিজনেবল রিস্ট্রেন্টস এর ব্যাপারটাও ভালো করে এক্সপ্লেন করে দিয়েছি, তো বুঝতে অসুবিধা আছে কোনো, যে কোন সিচুয়েশনে রিজনেবল রিস্ট্রেন্টস হবে? ওয়ার টাইম সিচুয়েশনে, ইন্টারনাল রিবেলিয়নের সিচুয়েশনে। ওকে, এগিয়ে যাব আমরা। ওকে, নাও ফান্ডামেন্টাল রাইটস এর কিছু একটা মানে কি বলবো ফিচার্স বলতে পারি। ফিচার্স কিন্তু আমরা অনেকগুলো ডিসকাস অলরেডি করে নিয়েছি, না লিখলেও ফিচার্স কিন্তু অনেকগুলো মানে ডেসক্রাইব করা হয়েছে। Fully enforceable citizens can directly approach the Supreme Court in case of violation. Discussed already. Acha, amendable. Okay, definitely it is amendable. Can amend them under Article 368 provided the amendment does not alter the basic structure of the Constitution. Which case?
দেখতে পাচ্ছ সবাই? ওকে, নাও अगेन রিজনেবল রেস্ট্রিকশনস এর কথা অলরেডি বলে দিয়েছি। সিটিজেনশিপ ফিল্টার আমরা জানি যে চারটে, শুধুমাত্র চারটে, there are 4 articles which are exclusive to the available to all। বলতে কি বোঝাচ্ছে, মানে ইন্ডিয়াতে যদি বাইরে থেকেও কোনো সিটিজেন আসে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু কিছু রাইটস রয়েছে, ঠিক আছে, বাট দেয়ার আর ফিউ রাইটস। ফর ইনস্টেন্স একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে এমপ্লয়াবিলিটি, আর্টিকেল 16 এর এক্সাম্পল নিলাম, এখানে লেখা আছে আর্টিকেল 16, আর্টিকেল 15 রাইট টু ইকুয়ালিটির আন্ডারে পড়ছে, কি এমপ্লয়মেন্ট, ইকুয়াল অপরচুনিটি ফর এমপ্লয়মেন্ট, ঠিক আছে। আমি কিন্তু সান অফ সয়েল, যখন আমরা আর্টিকেল 14, 15, 16 পড়বো রাইট টু ইকুয়ালিটির আন্ডারে, তখন আমরা দেখবো যে সান অফ সয়েল প্রিন্সিপাল কি, ডোমিসাইল কি, সেগুলো যখন আমরা দেখবো তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো যে এইগুলো কেন এক্সক্লুসিভলি ইন্ডিয়ান সিটিজেনদের জন্য, ঠিক আছে। তাহলে এগিয়ে যাই। ওকে, 6 পিলার্স অফ ফান্ডামেন্টাল রাইটস এর সমস্ত জিনিস লেখা আছে এখানে, এটা একবার ভালো করে দেখে নেবো। বাট আমরা যখন লেটার অন আমি ওই ট্রিকটা যেটা বললাম সেটা যখন এক্সপ্লেন করবো পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, এটা একবার জাস্ট দেখে নাও। রাইট টু ইকুয়ালিটি 14 to 18, রাইট টু ফ্রিডম 19 to 22, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন 23 to 24, ফ্রিডম অফ রিলিজিয়ন 25 to 28, 29 to 30 হচ্ছে কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ ইজ 32। দিস ইজ very very important, actually it is the most important one, okay। অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, লাইফ এন্ড লিবার্টি ইজ অলসো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ওটার ব্যাপারে আমরা আসবো। আচ্ছা, এইখানটা আমরা হোল্ড করব, ঠিক আছে, এর আগে আমরা একটা ভালো করে জিনিসটাকে বুঝে নেব, তারপরে আমরা এগোবো। আচ্ছা, ওকে, লেটস স্টার্ট উইথ রাইট টু ইকুয়ালিটি। গ্রেট, এটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং, রাইট টু ইকুয়ালিটি। আচ্ছা, এবার আমরা সবাই কনস্টিটিউশনের ব্যাপারে একটু আধটু আইডিয়া তো আমাদের সবার আছে, তাহলে আমরা কি জানি যে ইকুয়ালিটি, লিবার্টি, জাস্টিস, এই জিনিসগুলো ইজ দ্য ফান্ডামেন্টাল অফ আওয়ার কনস্টিটিউশন, রাইট। বেসিক ফিচার্স এর মধ্যে এগুলো রয়েছে। ইকুয়ালিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। ওয়াই বিকজ সব থেকে আগে আমরা দেখবো ইকুয়ালিটি না দিলে মানুষের, আমরা একদম ফার্স্টে পড়লাম যে মানুষের ব্রেনের বিকাশ হচ্ছে না, আমি তোমায় ইকুয়াল ট্রিটমেন্ট দিচ্ছি না, তার মানে কি হচ্ছে, there is discrimination, there is indifference, humiliation, torture, exploitation, ঠিক আছে। তো প্রোপাগান্ডার আন্ডারে কিন্তু ইকুয়ালিটি পড়ছে না, ইকুয়ালিটি কিন্তু একটা স্বতন্ত্র কনসেপ্ট, যেখানে আমি দিচ্ছি যে প্রত্যেকটা সাবজেক্ট is equal, one subject is equal to another, আর সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট হি দেয়া হবে। ওকে, না রাইট টু ইকুয়ালিটির আন্ডারে ফার্স্ট আমরা দেখব আর্টিকেল 14। ওকে, আর্টিকেল 14 is extremely important, that is equality before law। ওকে, ইকুয়ালিটি বিফোর ল। এখানে আমরা বলি, একটু বলে নি আগে, হ্যাঁ, ইকুয়ালিটি বিফোর ল এর আন্ডারে আমি পাচ্ছি ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। ওকে, এবার ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল এর মাঝখানে আমরা একটা ডিসক্রিপেন্সি বলবো না, বাট এটার মানেটা কিন্তু দুটো আলাদা, আমি কিন্তু দু ভাগে লিখেছি, দেখো তো একটু ভালো করে। ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, ডিস্টিংক্ট। আচ্ছা, এবার ইকুয়ালিটি বিফোর ল আমরা দেখবো যে এটা অ্যাকচুয়ালি একটু নোট করলে ভালো হয়, অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ, অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ। ওকে, what do you mean by that? Absence of any special privilege মানে আমি কাউকে কোন রকম স্পেশাল প্রিভিলেজের আন্ডারে দেখবো না, সবাইকে কিন্তু ইকুয়ালিটি বিফোর ল মানে রুল অফ ল এর আন্ডারে পড়ছে, এটা রুল অফ ল, এভরিবডি ইজ আন্ডার দ্য জুরিসডিকশন অফ ল, সবাইকে কিন্তু লটা মেনটেন করে চলতে হবে। হু ইজ সেটিং দ্য ল? ল কিন্তু সেট করছে Constitution of India, that is the supreme law of land. Constitution of India is the supreme law of land, which is forming the rule of law, and every citizen of India is under this rule of law. Whoever you are, whatever your position is in this society, you are under this rule of law. Even if you are the prime minister, even if you are the, like the richest person on earth, you are still under the rule of law if you are a citizen of India. Yep.
So that is equality before law, which says absence of any special privilege. মানে কোন রকম তোমাকে ভেদভাব করা হবে না, তুমি যেই হও তোমাকে কিন্তু ইকুয়ালি ট্রিট করা হবে, ল এর আন্ডারে তোমাকে ট্রিট করা হবে, ঠিক আছে। ইকুয়াল সাবজেকশন অফ অল পারসন, ইকুয়াল সাবজেকশন অফ অল পারসন, একটু ফাস্ট যাব, of all persons, okay, equal subjection of all person before law, whoever it is আমরা কিন্তু similarly ট্রিট করব তাকে, ইকুয়াল প্রত্যেকটা মানুষকে আমি সিমিলারলি এখানে ট্রিট করছি না। ইকুয়াল প্রোটেকশন অফ ল কি, ইন্টারেস্টিং, ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সার্কামস্টান্স, মানে কি? আচ্ছা, এটার একটা এক্সাম্পল না দিয়ে বোঝানো যাবে না, একেবারেই না, এক্সাম্পল চাই, এক্সাম্পল চাই। ঠিক আছে, দেখি কি এক্সাম্পল হতে পারে। আচ্ছা, একটু হিস্ট্রিতে যাব, ব্রিটিশ রুলের কথা যাব, ঠিক আছে। ব্রিটিশ রুলের টাইমে আমরা দেখেছি যখন এই সিভিল সার্ভিস এসছে, তখন ইউরোপিয়ান এমপ্লয়িজদের যেভাবে ট্রিট করা হতো, তাহলে সিভিল সার্ভিসে ইউরোপিয়ান এমপ্লয়িজদের যেভাবে ট্রিট করা হতো আর ইন্ডিয়ান এমপ্লয়িজদের যেভাবে ট্রিট করা হতো, দ্যাট ওয়াজ সো ভেরি ডিফারেন্ট। সে যদি একটা ইউরোপিয়ান এমপ্লয়ি কোন রকম ভুল করে, আর যদি তো যদি কোনো ইউরোপিয়ান এমপ্লয়ি কোনো রকম ভুল করে, আর যদি ইন্ডিয়ান এমপ্লয়ি কোনো ভুল করে, ইন্ডিয়ান এমপ্লয়ি কিন্তু প্রচন্ড ভাবে পেনালাইজ করা হতো দেন দ্য ইউরোপিয়ান এমপ্লয়ি, রাইট? The European employee was actually treated in a better way for committing the same crime. আচ্ছা, ব্রিটিশ রুলের থেকে সরে যাব, ঠিক আছে, একটু ইরেজ করে বলি, এক সেকেন্ড। ইকুয়াল প্রোটেকশনের আন্ডারেই বলছি, হ্যাঁ। আচ্ছা, ব্রাহ্মণস ভার্সেস দলিতস in caste system of Indian society. তাহলে বোঝা গেল, ব্রাহ্মণস ভার্সেস দলিতস, একটা ব্রাহ্মণ একটা ক্রাইম করেছে আর একটা দলিত একটা ক্রাইম করেছে, কার পেনাল্টিটা কম হবে? অফকোর্স ব্রাহ্মণস, রাইট? তো সে যদি কোনো ক্রাইমও করে সে তখনও বেঁচে যাবে, বাট দলিত যদি সেটা করে হি উড বি প্রবাবলি হ্যাং টু ডেথ, রাইট? তাহলে সেটাই কিন্তু হচ্ছে, তাহলে ওটাকে আমি কি বলবো? ওটাকে ডিসক্রিমিনেশন ছাড়া কি বলা যায়, রাইট? তো দ্যাট ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, দুজনকে ডিফারেন্ট ভাবে আমি ট্রিট করছি, দুজনকে আমি কিন্তু প্রচন্ড লাইক ভেদভাব, পুরো ব্যাপারটা ডিসক্রিমিনেশন মানে কাউকে একটা নেগেটিভ লেন্সে দেখা, নেগেটিভ লেন্সে তাকে ডিফারেন্সিয়েট করা। ওকে, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল আর্টিকেল 14 প্রপারলি, ঠিক আছে। ওকে, এবার আমরা এক্সেপশনসে চলে যাব, যে এক্সেপশনটা আবার কি, এখানে আবার এক্সেপশনও আছে, দেখা যাক কি এক্সেপশন হয়। এক্সেপশন অফ আর্টিকেল 14। এবার আমরা যদি এক্সেপশন না করি, এখান থেকে একটা প্রশ্ন এসে যাবে, পারবো না, তখন আমি ক্লাস করেছিলাম কিন্তু এক্সেপশনটা করানো হয়নি, এই জন্য আমরা এক্সেপশনটাও দেখবো, ঠিক আছে। আচ্ছা, এক্সেপশন কি? আচ্ছা, প্রেসিডেন্ট গভর্নরের কথায় যাব, প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর, এদের আগেনস্টে কোনো রকম ক্রিমিনাল প্রসিডিংস কিন্তু হয় না, প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর, তো ওদেরকে কিন্তু আমরা, এরা কিন্তু এক্সেপশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। আরো আছে ফরেন অ্যাম্বাসেডার্স রয়েছে, ফরেন অ্যাম্বাসেডার্স রয়েছে যারাও কিন্তু পড়ে না, মানে এটার মধ্যে কি করে, কনসাল পড়ছে, কনসাল পড়ছে, অ্যাম্বাসেডার্স পড়ছে, ঠিক আছে।
ব্রিটিশ মানে বা ফরেন রিপ্রেজেন্টেটিভস পড়ছে এটার মধ্যে। ওকে ওকে, এবার আমরা একবার ভালোভাবে এই জিনিসটা লক্ষ্য করব যে আর কি বলছে এখানে। এক্সেপশনস এর মধ্যে এটা পড়ছে যে এদের এগেইনস্টে কোনো রকম ক্রিমিনাল বা সিভিল প্রসিডিংস কিন্তু হয় না। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাব স্ট্রেট আর্টিকেল 15-এ। আর্টিকেল 15-এ এবার আমরা দেখবো যে কি বলছে। আর্টিকেল 15 ইজ কোয়াইট ইজি অ্যান্ড ইট ইজ নট দ্যাট ডেসক্রিপটিভ অলসো, মানে ইট ইজ গোইং টু বি কম্প্যারেটিভলি সিম্পলার। তো দেখা যাক কি বলছে। আর্টিকেল 15টা তো আমাদের এখানেই হয়ে যায় মনে হচ্ছে, দেখা যাক। এটাকে একটু ইরেজ করে দিই নাকি ক্লিয়ার একটা পেজে শুরু করলে ভালো হয় না? ঠিক আছে, দেখি আর্টিকেল 15। আচ্ছা এবার এটা একটুখানি ঝটঝট করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, Article 15 talks about discrimination. You know that articles are for protection and protection. এটাকে বলছি কি? Prohibition. Prohibition of discrimination in the respect of রিলিজিয়ন ফার্স্ট। কেন রিলিজিয়নের এগেইনস্ট আমরা ডিসক্রিমিনেশন কেন করব না? ওয়াই? বিকজ ইট ইজ আ সেকুলার কান্ট্রি, রাইট? এটা কি বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে পড়ছে। কাস্ট, ক্লাস, ক্রিড, সেক্স, প্লেস অফ বার্থ, ঠিক আছে? এই বেসিসে কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেশন আমাদের কান্ট্রি বরদাস্ত করবে না, ঠিক আছে? আচ্ছা এবার কি এখানে আমরা কি দেখছি যে ডিসক্রিমিনেশন না হলে দেন হোয়াট, মানে আমি ডিসক্রিমিনেট করছি না, লাইক আমরা এখানে পুরো সবাইকে ইকুয়ালি ট্রিট করছি, তাহলে তার মানে অ্যাজ আ রেজাল্ট কি হচ্ছে এখানে, লাইক হোয়াট ইজ দ্য বেনিফিট দ্যাট উই আর গেটিং আউট অফ দিস। ডিসক্রিমিনেশন যদি আমি অ্যাবলিশ করে দিই, দ্যাট মিনস মানে সিগনিফিকেন্স হিসেবে আমি বলতে পারি যে আই ক্যান নট পসিবলি রেস্ট্রিক্ট দ্য এন্ট্রি অফ এনি পার্সন in any bathing ground, any public resort or any kind of place which is owned by the central government or the state government, which is government owned place, bathing grounds, entertainment places like a movie theater, parks, amusement places like aquatica, Nico Park, anywhere, wells theke ba public toilet, washrooms, okay, or food commensality. It's a very very important thing যে অনেক জায়গায় কিন্তু commensality হতো যে এক জায়গা থেকে খাওয়া নিষেধ, মানে লাইক দ্য দলিতস অ্যান্ড দ্য আপার কাস্ট পিপল দে ডিড নট ইট টুগেদার, বা এরকম একটা জিনিস ছিল যে একসাথে ছোঁয়ার ব্যাপার, যে না শ্যাডোটা পড়বে না, তো আমরা একটা আপার রিয়ালম অফ দ্য সোসাইটিতে থাকবো আর ওরা এই নিচের স্তরে থাকবে, এরকম একটা ডিস্টিংশন কিন্তু ছিল। এবার এই এখানটা দেখলে বুঝতে পারবে যে ব্রাহ্মিনসরা ইউজ টু স্টে হিয়ার অ্যান্ড লাইক দ্য দলিতস ইউজ টু স্টে হিয়ার। ওকে, তো আমি এখানে যদি ডি লিখি আর এখানে যদি আপার কাস্ট ব্রাহ্মণ লিখি তাহলে কিন্তু বুঝতে পারবে যে এরকম একটা স্তর ছিল। আর এই স্তরটাকে এলিমিনেট করার জন্যই কিন্তু আমরা এরকম জিনিসপত্রগুলোকে নিয়ে আসি। এই ফান্ডামেন্টাল রাইটটা কিন্তু এই সমস্ত জিনিসকে অ্যাবলিশ করে দেয়। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাব এটারই এক্সেপশনে। এক্সেপশন বলতে আমরা দেখব ফার্স্ট এক্সেপশন, সব থেকে ইজিটা, যেটা সব থেকে মানে মনে থাকবে হচ্ছে স্পেশাল প্রভিশন। এটাকে মাথায় রাখতেই হবে, এটা লিখতেই হবে পরীক্ষায়। স্পেশাল প্রভিশন, স্পেশাল প্রভিশন মানে কি? এটা আমি করছি সো দ্যাট দেয়ার ইজ প্রোটেকশন, দেয়ার ইজ প্রোটেকশন। এই যে এতগুলো মানে এতটা সময় ধরে যেই ভেদভাবটা চলেছে, এতটা সময় ধরে যে ডিসক্রিমিনেশনটা চলেছে, নাও হোয়াট ডু উই ডু টু কম্পেনসেট দ্যাট? উই হ্যাভ টু ডু সামথিং, রাইট? দ্য পিপল হু হ্যাভ বিন ডিপ্রাইভড ফর সো লং, এতগুলো বছর ধরে তারা ডিপ্রাইভড হয়ে রয়েছে, তাদের সুবিধার জন্য আমরা কিন্তু কি নিয়ে এসেছি? প্রোটেকশন পারপাসের জন্য কি এনেছি আমরা? রিজার্ভেশন। ওকে, রিজার্ভেশন ফর উইমেন আছে। কেন কেন উইমেন রয়েছে? বিকজ উইমেনদের কিন্তু এডুকেশন মানে এডুকেশন থেকে বঞ্চিত রাখা হয়েছিল ফর মানে ভেরি ভেরি লং টাইম, ফর হিউজ
like after a huge suppression, revolt, struggle, they could study. তো সেই জন্য women, ঠিক আছে, special provision for women and children, you can say that. Reservation for people with disability, এটা অ্যাকচুয়ালি এক্ষুনি লিখছি না, শিডিউলড কাস্ট, ট্রাইব, ওবিসি, এদের জন্য যে রিজার্ভেশনটা করা হয়েছে তাদের প্রোটেকশন পারপাসের জন্য, সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে, স্পেশাল provision for advancement of the weaker sections. Advancement of the weaker sections. ঠিক আছে, সো অ্যাডভান্সমেন্ট অফ দ্য উইকার সেকশনের জন্য কিন্তু এটা হচ্ছে। ঠিক আছে, ওকে, ভেরি ওয়েল। নাও अगेन আর্টিকেল 16 এ চলে যাব আমরা, এটা একটু ফাস্ট করব বিকজ ইটস কাইন্ড অফ সিমিলার, যেখানে বলছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন্স ইন ম্যাটার্স অফ এমপ্লয়মেন্ট। নাও হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট এমপ্লয়মেন্ট? এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটা রয়েছে। তাহলে কি আমি ডিসক্রিমিনেট করতে পারবো না? কিসের জন্য? রিলিজন, কাস্ট, ক্রিড, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। এটা কিন্তু একদম কণ্ঠস্থ মুখস্থ হয়ে যেতে হবে। অ্যান্ড দেন হোয়াট, আমরা যখন এটা করছি তার সব থেকে আগে কোন ওয়ার্ডটা মনে রাখতে বললাম? স্পেশাল প্রভিশন। স্পেশাল প্রভিশন মানে কি? আমি প্রোটেকশন দিচ্ছি। প্রোটেকশন ওয়ার্ডটা মাথায় এলেই কিন্তু the first thing that should come into your mind is who needs to be protected. So we have reservation for women, we have reservation for children, definitely children employment এর ক্ষেত্রে নয়, বাট আমরা এখানে দেখছি এটা। তো সিমিলার জিনিসটাই কিন্তু আমরা ওখানে প্লেস করব, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, আর ওখানে কিছু জিনিস অ্যাড হবে, সেটা লিখে দিচ্ছি। অ্যাডভান্সমেন্ট অফ দ্য উইকার সেকশনস অফ দ্য সোসাইটি, ইডব্লিউএস অ্যাড হবে, পিডব্লিউডি অ্যাড হবে, যেটা আগেও লিখেছিলাম, that is people with disability, okay, and EWS হচ্ছে economically weaker sections of the society। তো যারা deprived তাদের অ্যাডভান্সমেন্টের জন্য যেটা আমি করব সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, স্পেশাল প্রভিশনস হয়ে গেল, ভেরি নাইস। আচ্ছা, এবার আমরা কি দেখবো? একটা ইন্টারেস্টিং জিনিস এখানেও দেখবো কিন্তু। আচ্ছা, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে কোটা মানে রিজার্ভেশনের জন্য অনেকে কিন্তু ক্রিম লেয়ার, মানে ফর ইনস্টেন্স গ্রুপ এ বি, মানে ভাবো আমি লাইক আমি এসসি ক্যাটাগরিতে পড়ি এবং আমি গ্রুপ এ লেভেলের জব পেয়ে গেলাম, সাপোজ আমি ইউপিএসসি ক্র্যাক করে নিলাম, তো আমি একটা গ্রুপ এ লেভেলের অফিসার, এবং আমার যে ওয়ার্ড বা আমার যে নেক্সট জেনারেশন তার কিন্তু আমার কোটাটা বা আমার যে এসসি রিজার্ভেশনের যে কোটা থাকে সেটার আন্ডারে কিন্তু পড়বে না। ওয়াই? বিকজ আই উইল বি এবল টু প্রোভাইড নেসেসারি বেনিফিট অ্যান্ড ফ্যাসিলিটিস টু মাই ওয়ার্ড, রাইট? তার মানে কি, যার কাছে সুবিধা আছে সেই ক্রিম লেয়ারের মানে পপুলেশনটাকে এলিমিনেট করে দেওয়া। যেমন ভাবো কোনো রকম বিজনেস ম্যান বা একটা ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যুরোক্র্যাটের চিলড্রেন, দে do not belong to the weaker section or the deprived section of the society, right? So why would they fall under the categorization of quota or reservation category, right? Again, so this is something very, very important. Yes, also appointment to the office bearers in any religious institution is restricted to the members of the religion specifically. এবার ফর ইনস্টেন্স আমি যদি কোনো একটা রিলিজিয়াস সংস্থা খুলি, সেখানে আমি কাকে অ্যাপয়েন্ট করবো? আমি যদি হিন্দু হই, আমি হিন্দু মানুষকে অ্যাপয়েন্ট করতেই পারি, বা হিন্দু ধর্মের মানুষকে আমি অ্যাপয়েন্ট করলাম। আমি যদি ইসলাম ধর্মে বিশ্বাসী হই তাহলে আমি ইসলাম ধর্মের মানুষকে। এটা সম্পূর্ণই ব্যক্তিগত এবং এটা মানে ইনস্টিটিউশনের ইডিওলজির উপর ডিপেন্ড করছে অবশ্যই। ঠিক আছে, এটাতে কিন্তু কোনো রকম মানে discrimination হচ্ছে না on the basis of religion, definitely not. Now, আচ্ছা, now very nice, we have completed this. Article 17 এ চলে যাব। Article 17 talks about, এক সেকেন্ড, yes, আমি কিছু মিস করলাম না। Article 17 talks about abolition of untouchability, সেটা তো আমরা সবাই জানি, আনটাচেবিলিটি রিমুভ হয়ে গেছে, এবং আনটাচেবিলিটি প্রোটেকশন মানে এইটা যদি এর পরেও দেখা যায় তাহলে কিন্তু এটা ক্রিমিনাল অফেন্স হবে, সেটাও কিন্তু সমস্ত লিগাল ডকুমেন্টসে প্রেজেন্ট। সো লাইক আনটাচেবিলিটি হ্যাজ বিন টোটালি মানে প্রহিবিটেড
and it is a criminal offense at this time. Okay, now we are going to talk about Article 18, which is, we are going to do fast. This part, this is easy. Abolition of titles. Abolition of titles বলতে আমরা কি বুঝতে পারছি যে এখানে আমরা কোন রকম মানে ফর এক্সাম্পল ফরেন টাইটেলস, সো দ্য স্টেট অফ ইন্ডিয়া প্রহিবিটস বা প্রিভেন্ট করে তাদের সিটিজেনকে অন্য কোনো দেশের কোন রকম নিতে, মানে টাইটেলস নিতে বা অন্য দেশের কোন রকম এমলিউমেন্টস নিতে, কোন রকম সার্টিফিকেশন নিতে, গিফটস নিতে, এটা কিন্তু প্রিভেন্ট করে দেয়। লাইক দিস ইজ অ্যাবসলিউটলি নট অ্যালাউড। সো হোয়াট ডু উই সি হিয়ার, দ্যাট ইজ the yes, so it is absolutely prohibited except you get the assent or the permission of the president of the country, right? Okay, great. Now that titles এর কথা আমি যখনই বলবো, টাইটেলস এর মধ্যে কিন্তু কোন রকম মিলিটারি এক্সেলেন্স বা একাডেমিক এক্সেলেন্সের ক্যাটাগরিগুলো পড়ে না, তো সেটা কিন্তু আমরা ধ্যান রাখবো। যেমন আমি যদি কাউকে নোবেল প্রাইজ দিই বা আমি যদি কাউকে পদ্মাশ্রী দিই, পদ্মা লাইক ভারত রত্ন দিলাম, পদ্মভূষণ দিলাম, সেইগুলো কিন্তু it does not fall under the category of title as such. Military excellence and academy, like ভাবো কেউ পরমবীর চক্র পেয়েছে, মহাবীর চক্র পেয়েছে, রাইট? তো সেটা কিন্তু টাইটেলের মধ্যে পড়লেও সেটা কিন্তু exclude করা রয়েছে, রাইট? So that also works as an exception. So we are learning exceptions right now. Great. তো আমরা তাহলে পুরোপুরি কিন্তু right to equality is complete. Great. Let's go. Okay. আমরা তাড়াতাড়ি চলে যাবো, এবার একটুখানি ফাস্ট করব নাকি? আর্টিকেল 19 চলে গেলাম। ওকে, সো হিয়ার উই হ্যাভ রাইট টু ফ্রিডম। আচ্ছা, রাইট টু ফ্রিডম, কোয়াইট ইন্টারেস্টিং। রাইট টু ফ্রিডমের মধ্যে আমরা ফার্স্ট পাচ্ছি ফ্রিডম অফ স্পিচ। এগুলো অনেকগুলো 6 ফ্রিডমস আমরা পাচ্ছি এখানে, 6 ফ্রিডমস। এটা কি চটপট লিখে নেব? শুধু কিওয়ার্ডস গুলো লিখছি। হ্যাঁ, স্পিচ, অ্যাসেম্বলি, তারপরে বুঝিয়ে দেবো অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন, residence and settlement, ওকে, the right to freedom এগুলো আছে, এগুলো এরকম সমস্ত জিনিসপত্রই রয়েছে। এরকম right to exercise importance and this and that, propagate one's ideas, ওকে। এবার ফার্স্ট দেখো, এটা হচ্ছে আর্টিকেল 19। ওকে, ও গ্রেট। আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচের মধ্যে কিন্তু আরো অনেকগুলো ক্যাটেগরাইজেশনস পড়বে। দ্যাট ইজ হোয়াট? প্রেস, রাইট টু টেলিকাস্ট, ঠিক আছে, রাইট টু লাইক প্রজেক্ট দেয়ার ওন ভিউজ, আচ্ছা, তার মানে কি হচ্ছে? Every citizen of the country is given equal opportunities to represent themselves, to talk about themselves, talk about their rights, be vocal about what they want, be vocal about their wants and their demands, their grievances, their problems, the repercussions of the government in power, the problems which are not addressed. সো এই সমস্ত জিনিস কিন্তু আমরা কিভাবে করতে পারি? অলসো আমরা রাইট টু, আমরা দেখতে পাই রাইট টু এক্সাক্ট ওয়ার্ডটা হচ্ছে সাইলেন্স, অ্যাকচুয়ালি, যে আমি মানে বক্তব্য না পেশ করা, বা হয়তো কোথাও ডাকলো তো সেখানে না বলা, বা রাইট টু ইন্টারনেট,
ঠিক আছে, এইটাই কিন্তু আমি যখন অটোক্রেটিক গভর্নমেন্ট বোঝাচ্ছিলাম তখন কিন্তু আমি খুব ভালো করে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি যে হাউ ইম্পর্টেন্ট ইজ দিস রাইট, বিকজ ইউ আর বিং অ্যাওয়্যার অফ দ্য ওয়ার্ল্ড। রাইট টু ইনফরমেশনের ব্যাপারে যখন আমরা পরবর্তীকালে পড়বো তখন কিন্তু আমরা জানতে পারবো যে হাউ ইট ইজ actually shaping our idea of the world and shaping our idea of our own nation. And that's why this fundamental right becomes absolutely important for public democracy and for the nation building, for feeling one, the unity of the nation, for a citizen to understand that the citizen of this country have few responsibilities and duties. That is the concept of DPSP. Here, like, this is the foundation that builds, like, now later on you are going to see that if fundamental rights is the means, DPSP is the end. Okay, there also we see this distinction only. So how are we getting this idea? We are getting this idea because of this, because all these rights are given to us, provided to us. Okay, great. Now we are going to proceed to the next one, that is Article 20. Quite important. We are going to see the protection of, এটা পরের পাতা লিখলে একটু ভালো হতো নাকি, প্রোটেকশন অফ protection in respect of conviction. Protection in respect of conviction, I'm sure you're able to see. Protection in respect of conviction says, very briefly I'm going to tell you, hi, I'm here. Anyway, protection of yes, respect of conviction for offences protects from any arbitrary, if you are able to see, great, yes, protects from any arbitrary and excessive punishment, arbitrary and excessive punishment. Okay, great. What do we mean by arbitrary and excessive punishment? মানে হচ্ছে যে আমাদের কান্ট্রির আন্ডারে কোনো মানুষকে কিন্তু অতিরিক্ত শাস্তি দেওয়া যাবে না। অতিরিক্ত শাস্তি in the sense, like, whatever you are, like, whatever your crime is, you are going to be punished for only that reason and nothing more than that. Nothing more than that means that you are not going to be penalized for some crime that you have not committed, and that becomes an absolutely important aspect of this right. Just check it once and then I'm going to proceed forward. Let's go. Great. Okay, so now here we are going to see a few important keywords. এটা কিন্তু প্লিজ নোট করো, একটু কপিতে বা বুকে বা যেখানে পারো একটু নোট করো। আমি এরকম একটা বক্সে লিখলাম, ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। Number 1, no Okay. Now, no ex post facto law. Great. What do you mean by ex post facto law? Okay. Interestingly, we are going to see what ex post facto means. Okay. Ex post facto means that no person shall be penalized or convicted of any offense except for the violation of a law which has been committed, like violation of a law which was in force at the time the crime or the act was committed. আচ্ছা, এবার এটার মানে কি? মানে তোমাকে এমন কোনো জিনিসের বা কোনো সিটিজেন অফ ইন্ডিয়াকে এমন কোনো অ্যাক্টের জন্য পেনালাইজ করা হবে না যদি সেই সময় যখন এই কাজটা করা হয়েছিল সেই সময় যদি লটা না প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে সেটা বরখাস্ত হয়ে যাবে এবং সেটার জন্য কোনো রকম পেনালাইজ করা হবে না কোনো সিটিজেন অফ দ্য কান্ট্রিকে, রাইট? সেকেন্ড, নো পারসন ক্যান বি সাবজেক্টেড টু আ গ্রেটার পেনাল্টি দ্যান প্রেসক্রাইবড বাই দ্য ল ইন ফোর্স অ্যাট দ্য টাইম অফ দ্য কমিশন অফ দ্য অ্যাক্ট। গ্রেট। আচ্ছা, এটার মানে কি? মানে ভাবো 10 বছর আগে একটা অ্যাক্ট করা হয়েছে, 10 বছর আগে সেটার জরিমানা বা সেটার পানিশমেন্ট ছিল 3 বছরের জেল। ফর এক্সাম্পল পিকপকেট করলে 1 বছরের জেল হয়ে যাবে,
ঠিক আছে, যদি আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল, প্লিজ এটা ল নয় আমি জানি, ঠিক আছে। তো ইয়েস, তো ভাবো সামথিং এলস কিছু একটা করেছে, চুরি হয়ে গেছে, সামথিং হয়ে গেছে, এটার জন্য এটার ল হচ্ছে 2-3 years অফ জেল, রাইট? আচ্ছা, এবার এখন কিন্তু এই লটা পাল্টে গেছে এবং সেই লয়ে অ্যাকর্ডিং টু দ্যাট ল 5 years অফ জেল হওয়ার কথা, বাট মানুষটা কিন্তু ক্রাইম করেছে 10 বছর আগে, 10 বছর আগে কিন্তু 2 years অফ জেল ছিল, তাহলে এখন কিন্তু আমি তাকে 10 years অফ জেল দিতে পারি না বা 5 years অফ জেল দিতে পারি না, তাকে কিন্তু আমি গ্রেটার পেনাল্টিতে সাবজেক্ট করতে পারি না। এটা হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টর ল। ওকে, বুঝতে পারা গেছে? একবার রিভাইজ করবো লাস্টে। গ্রেট। নো ডাবল জিওপার্ডি। গ্রেট, এটার মানে কি হচ্ছে যে একটাই মানুষকে একটা ক্রাইমের জন্য আমি দুবার সাসপেন্ড করতে, দুবার পেনালাইজ করতে পারি না, লাইক নাথিং অফ দ্যাট সর্ট। যতটা তার সেন্টেন্স ততটাই তাকে প্রোভাইড করা যাবে। এরকম আরবিট্রারি কনভিকশন কিন্তু পসিবল না এবং সেটা কিন্তু অ্যাগেন্স্ট ক্রিমিনাল, মানে টোটালি অ্যাগেন্স্ট দ্য ল অফ দ্য ল্যান্ড। গ্রেট। আচ্ছা, এবার আমি কি দেখবো তাহলে, কি আমরা প্রোটেক্ট করছি কাকে? ইভেন ক্রিমিনালসদের ডিগনিটিটাকে আমি প্রোটেক্ট করতে পারছি। গ্রেট। নাও নো সেলফ ইনক্রিমিনেশন। ইনক্রিমিনেশন এই শব্দটার অর্থ হচ্ছে নিজের অ্যাগেনস্টে উইটনেস হওয়া বা নিজের অ্যাগেনস্টে একটা স্টেটমেন্ট রেকর্ড করা। অনেক সময় হয় যখন একটা কাস্টাডির মধ্যে থাকে তখন কিন্তু যেহেতু কাস্টোডিয়াল ভায়োলেন্স হয় এবং কাস্টোডিয়াল হ্যারাসমেন্ট হয়, তখন কিন্তু মানুষ বাধ্য হয় নিজের অ্যাগেনস্টেই কোনো রকম একটা বক্তব্য পেশ করতে। এইটার অ্যাগেনস্টে কিন্তু আমাদের ল অফ ল্যান্ড রয়েছে যে নো সেলফ ইনক্রিমিনেশন, কেউ তোমাকে বাধ্য করতে পারবে না নিজের অ্যাগেনস্টে কোনো রকম একটা স্টেটমেন্ট রেকর্ড করতে। ওকে, সো দ্যাট ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড, দ্যাটস দ্য কনস্টিটিউশনাল রাইট। গ্রেট। ওকে, নাও দ্যাট ইজ অলসো ডান। আচ্ছা, এবার হয়ে গেল, তাহলে এইটা সবাই নোট করে নিয়েছো। এবার আমরা চলে আসবো সব থেকে ইম্পর্টেন্ট একটা আর্টিকেলে, না সব থেকে নয়, সব থেকে ইম্পর্টেন্ট কোনটা বলেছিলাম? আর্টিকেল 32। এটা কিন্তু তাহলে সেকেন্ড ইম্পর্টেন্ট হয়ে গেল। ওকে, গ্রেট। আর্টিকেল 21। আচ্ছা, এটা সেট করে আমরা দেখে নেবো, এইখানে আমরা আর্টিকেল 21 এটা করে নেবো সব থেকে আগে। আর্টিকেল 21টা কি? ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। ফ্রি অ্যান্ড compulsory education for 6 to 14 years. Free and compulsory education এটা কিন্তু প্রোভাইড করতে হবে। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। আচ্ছা, এটা কোন কেসের আন্ডারে আছে? উন্নি কৃষ্ণন কেস। উন্নি কৃষ্ণন কেস। ওকে, উন্নি কৃষ্ণন কেসের আন্ডারে আমরা এটা দেখবো যে আমাদেরকে ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড করতে হচ্ছে। আর্টিকেল 21A। Also it constitutes part 4 of DPSP. এই কনস্টিটিউশনটা কিন্তু আমরা দেখতে পাবো, ডিপিএসপি তেও কিন্তু এটা রয়েছে। গ্রেট। আচ্ছা, এবার আর্টিকেল 21-এ চলে আসবো, সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ইন্টারেস্টিং। লেটস গো। এটা কিন্তু রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। গ্রেট। রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি, এটার অ্যারাউন্ডে অনেকগুলো কেসের কথা বলেছিলাম, আর একবার লিখবো গোপালন মানেকা। এটা একটুখানি নিজেরাও নেটে দেখবে, আমিও বলে দেবো, আমাদের পিপিটিতেও আছে, ঠিক আছে? বলে দেবো, তাও বলে দেবো। রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি ইজ অ্যাভেলেবল টু বোথ সিটিজেন্স অ্যান্ড নন সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্টলি, দ্যাট ইজ এখানে যদি কোনো ফরেন সাবজেক্ট আসে এবং তার সাথে কিন্তু যদি এরকম কোনো রকম দুর্ঘটনা ঘটে, সেটা কিন্তু আন্ডার দ্য রুল অফ ল পড়ে যাচ্ছে। গ্রেট। নাও নো পারসন শুড বি denied the right to life and liberty except for a procedure established by law. Great. এবার এটার মানে কি? except for a procedure established by law বা due process of law। এটার মানে হচ্ছে যদি কোর্ট কারুকে কনভিকশনে বা হ্যাং টু ডেথ যেটা দেখা যায়, যেটা সেন্টেন্স দেয়, যে ডেথ সেন্টেন্স, আন্ডার দ্যাট সার্কামস্ট্যান্সেস রাইট টু লিবার্টি কিন্তু, রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি কিন্তু সাসপেন্ড হয়ে যাচ্ছে। সেটা ছাড়া every citizen is entitled to this right and under no circumstances can we uproot or suspend this right. It is absolutely
unsuspendable. Extremely important. It is unsuspendable. This is something which is given to the citizens and the non-citizens of the country, right? Okay, proceeding forward, we are seeing that right again এটার আন্ডারে কিন্তু অনেকগুলো আমরা আরো রাইটস দেখছি, সেটা হচ্ছে রাইট এগেইনস্ট কাস্টোডিয়াল ভায়োলেন্স, যেটা বললাম, লিভিং উইথ ডিগনিটি, রাইট টু প্রাইভেসি, ফ্রি লিগাল এড, রাইট এগেইনস্ট ইনহিউম্যান ট্রিটমেন্ট, রাইট এগেইনস্ট বন্ডেড লেবার, রাইট টু ফেয়ার ট্রায়াল, ওকে, এই সমস্ত রাইট টু ইনফরমেশন, রাইট এগেইনস্ট পাবলিক হ্যাঙ্গিং, রাইট টু ডাই উইথ ডিগনিটি, ইউথনেশিয়া, এই সমস্ত রাইটস গুলো কিন্তু আমরা এটার আন্ডারে পাচ্ছি, রাইট টু লাইফ এন্ড লিবার্টির আন্ডারে। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখলাম, রাইট টু লিভ উইথ ডিগনিটি যখন আমি বলছি, তাহলে কিন্তু রাইট টু ডাইও আসছে উইথ ডিগনিটি, তাই কি না? ডাইয়ের আন্ডারে কিন্তু আমরা দেখছি প্যাসিভ ইউথেনেশিয়ার কথা। এটা কিন্তু জিকে এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, প্যাসিভ ইউথেনেশিয়া, ঠিক আছে? তাহলে এটা কোথায় দেখা গেছে? 32 ইয়ার ওল্ড, এটা আমি একটু জিকেও করিয়ে দিলাম, সরি যদি একটু এলংগেটেড লাগে তোমাদের, হরিশ রানা কেস। এই মানুষটা হরিশ রানা কেস তোমরা একটু সার্চ করলেই দেখবে 13 ইয়ার্স PVS, ভেজিটেটিভ স্টেট বলে এটাকে, ভেজিটেটিভ স্টেটে ছিল ফর 13 ইয়ার্স, এবং লাস্টে লাইফ সাপোর্টটাকে কিন্তু ডিসকন্টিনিউ করে দেয়, লাইফ সাপোর্ট, ঠিক আছে, ডিসকন্টিনিউড, লাইফ সাপোর্ট ডিসকন্টিনিউ করে দেয়। সেটার ফলে কি হয়, 13 ইয়ার্স ভেজিটেটিভ স্টেটে থাকার ফলে কিন্তু ও মানে লফুলি ও কিন্তু লাইফ সাপোর্টটাকে ডিসকন্টিনিউ করে দেয় এবং সে মারা যায় এইমস দিল্লিতে, ঠিক আছে? তাহলে এটাকে কি বলে? হরিশ রানা কেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে কি বলবো, হিস্টোরিক্যালি রিমার্কেবল কেস, যেখানে কিন্তু প্যাসিভ ইউথেনেশিয়াটাকে গ্রান্ট করা হয়েছে সুপ্রিম কোর্ট দ্বারা, প্যাসিভ ইউথেনেশিয়া কিন্তু গ্রান্ট করে দিয়েছে। গ্রেট, আমরা তাহলে অনেকটাই গিয়েছি নাকি কতক্ষণের মধ্যে? ঠিক আছে, একটু ফাস্ট করবো এবার, তাতে আমাদের কভার হয়। দেখি এবার কি করা যায়। আচ্ছা, এবার আমরা চলে আসবো, একটু অন্য ইঙ্ক ইউজ করি নাকি, পিঙ্ক নি, আর্টিকেল, সবাই দেখতে পাচ্ছ, আর্টিকেল 22, গ্রেট। আর্টিকেল 22 এর ব্যাপারে আমরা পড়বো। আর্টিকেল 22 tells us about protection against arrest and detention. তোমাদের একটা ট্রিকও আমাকে বোঝাতে হবে, সেটা বলে দেবো, তাড়াতাড়ি বলবো। চলো এবার arrest and detention, great. arrest and detention আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন আর একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। ভেরি ইন্টারেস্টিং। তাহলে কি দুটোর মাঝখানে একটা হচ্ছে প্রিভেন্টিভ, এটা একটু মাথায় রাখবে, প্রিভেন্টিভে PR লিখলাম, আর একটা হচ্ছে পিউনিটিভে PU লিখলাম, ঠিক আছে? পিউনিটিভ মানে হচ্ছে টু পানিশ আ পারসন হু হ্যাজ অলরেডি কমিটেড আ ক্রাইম, ঠিক আছে? আর তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, কোর্ট থেকে তাকে বলে দিয়েছে যে তুমি দোষী, এবং সেটাকে বলা হচ্ছে পিউনিটিভ, ঠিক আছে? তারও কিছু রাইটস রয়েছে এবং সেটা আমরা দেখে নেবো কি, দ্যাট ইজ রাইট টু ইনফরমেশন অন দ্য গ্রাউন্ডস অফ অ্যারেস্ট। আমি তাকে কিভাবে কিসের জন্য অ্যারেস্ট করছি সেটা কিন্তু আমাকে বলাটা প্রচন্ড প্রয়োজন। আমি লাইক ওয়াই আর ইউ অ্যারেস্টিং মি, সেটা যদি আমার কাছে ইনফরমেশন না থাকে, অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকে, ইউ ক্যানট ডু দ্যাট, ইটস লিগালি মানে আনএথিক্যাল, রাইট? Again, তাহলে রাইট টু হায়ার আ লয়ার, রাইট টু কনসাল্ট আ লিগাল প্র্যাকটিশনার, এটা কি একটা লয়ার আমি হায়ার করতে পারবো যাতে আমাকে সে ডিফেন্ড করে কোর্টের মধ্যে। রাইট টু বি প্রডিউস বিফোর আ ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার্স, প্লিজ এটাকে একটু মার্ক করো, পিউনিটিভের আন্ডারে 24 আওয়ার্সটাকে মার্ক করো, 24 আওয়ার্স এর মধ্যে কিন্তু ইউ হ্যাভ টু বি প্রেজেন্টেড বিফোর দ্য ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, প্রেজেন্টেড বিফোর দ্য ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? আর রাইট টু বি রিলিজড আন্ডার দ্য, ইফ দ্য right to be released within 24 hours unless the magistrate asks for further detention. Great. আচ্ছা, এবার প্রিভেন্টিভটা কি? প্রিভেন্টিভ মানে হচ্ছে খুবই ইন্টারেস্টিংলি যে ক্রাইমটা এখনো হয়নি, মানে ভাবো যদি আমি সাসপেক্ট করি বা আমি লাইক ইন্টেলিজেন্স, অ্যান্ড নাও দে আর সাসপেক্টিং দ্যাট there can be a criminal offense, there can be a anarchy, there can be a violence, there can be something like a terrorist activity. So what they would do is that if there is a problem and something very fierce is going to happen, they are going to pick that person up and take them to preventive detention center, right? So they are going to
imprison that person, detain that person, so that the unforeseen situation can be prevented. মানে হচ্ছে এই ক্ষতিটা হওয়ার আগে আমি ক্ষতিকারক যে ব্যক্তি আছে তাকে তুলে নিলাম, ঠিক আছে? মানে প্রবলেমটা এখনো হয়নি, তার আগে কিন্তু আমি সমস্যাটার সমাধান করার চেষ্টা করলাম, জিনিসটাকে আমি যে সমস্যাটা ক্রিয়েট হচ্ছে সেই সমস্যাটাকে আমি নির্মূল করে দিলাম একদম গোড়া থেকে, ঠিক আছে? হতে দিলাম না, জিনিসটা একদম হয়ে গেল, তাকে আমি ডিটেন করে নিলাম এবং তাকে আমি একটা অ্যাডভাইজারি বোর্ড বসে, সেই ক্ষেত্রে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে একটা অ্যাডভাইজারি বোর্ড বসে এবং সে নিয়ে একটা মিটিং হয় এবং সেইখানেও আমরা একটা রাইট দেখি, দ্যাট ইজ প্রিভেন্টিভ ডিটেনশনটা হচ্ছে একটা প্রিকশনের মতো, মানে এটাকে আমি প্রিভেন্ট করার জন্য করছি, ইটস লাইক আ প্রিকশন, ঠিক আছে? তাহলে আমরা কি দেখছি যে একটা অ্যাডভাইজারি বোর্ড বসছে, তাকে 3 মাসের বেশি কিন্তু আমি ডিটেন করতে পারবো না। লাইক দিস পারসন যাকে আমি ডিটেন করে রেখেছি, আই ক্যানট ডিটেন দ্যাট পারসন মোর দ্যান 3 মান্থস, ওকে? আর যদি 3 মান্থসের বেশি আমাকে তাকে রাখতে হয় তাহলে একটা অ্যাডভাইজারি বোর্ড বসবে, যাদেরকে আমাদের রিপোর্ট প্রোভাইড করতে হবে, which is sufficient evidence against this person, যেটার জন্য কিন্তু আমরা তাকে ডিটেন করিয়ে রাখতে পারি। গ্রেট, ওকে। আচ্ছা, এবার আমরা অনেকটা এগিয়ে এসেছি, আমরা এবার চলে আসবো রাইট अगेंस्ट এক্সপ্লয়টেশন। এটা এবার আমরা খুব ফাস্ট করবো। এই দেখো কটা বাজে এখন, 3:30 বাজে। 10 মিনিটসে আমরা কিন্তু 32 অবধি কভার করবো, ঠিক আছে? 32টা আবার আমি টাইম নেব, তার আগে কিন্তু আমরা র্যাপিড ফায়ারের মতো ফাস্ট করবো, ঠিক আছে? আমি তো সবাইকে চাই যাতে সবাই আমার সাথে থাকে। কোনো কিছু বুঝতে না পারলে প্লিজ আমায় বলো, যাতে আমি জিনিসটাকে ভালো করে বুঝতে পারি, মানে তোমরা কতটা বুঝতে পারছো। রাইট अगेंस्ट এক্সপ্লয়টেশন আমি চেষ্টা করছি যতটা ইন্টারেস্টিং ভাবে করানো যায়, যাতে সবাই একটু বুঝতে পারে। Article 23 and Article 24. Great. Article 23 talks about একটাই ওয়ার্ড মনে রাখবে মাথার মধ্যে বারবার যেন চলে, that is beggar, right? That is traffic in human beings, forced labor, protection against that human trafficking, selling of women, selling of men, bonded labor, child labor, ঠিক আছে? Prostitution, devdasis, all these things, right? And that is absolutely like slavery, ওই যে selling of human trafficking, যেটা পুরোপুরি that is prohibited as a criminal offense. It is like a fundamental rule of the land, right? Now, Article 24 protects against child labor, that is prevents the employment of children below 14 years in mines, mills, factories, other hazardous activities like construction work, railway, etc. So this comes under the Child Labor Prohibition and Regulation Act 1956. 1986. Okay. So yeah, that is it. So that protects against the Child Labor Act. Okay. So the entire thing is coming under, this is forced labor, human trafficking. এই যে জাস্ট আমি কিওয়ার্ড গুলো মাথায় রাখছি, কিন্তু হিউম্যান ট্রাফিকিং, ঠিক আছে? জাস্ট কিওয়ার্ড গুলো মাথায় রাখছি, বাকিটা তো আমি বুঝে গেলাম। এবার তো আমি বানিয়ে লিখতে পারবো, তো কিওয়ার্ড গুলো শুধু মাথায় রাখবো তো নাকি? যেমন আমি বললাম এটা কি কিওয়ার্ড, এটা কি চাইল্ড লেবার, প্রিভেনশন অফ চাইল্ড লেবার। তাহলে আরেকটা কিওয়ার্ড কি হবে? হ্যাজার্ড, হ্যাজার্ডাস অ্যাক্টিভিটি, ঠিক আছে? এখান থেকে কিন্তু আমি দূরে থাকছি, ঠিক আছে? খালি একটা একটু মাথায় রাখবে যদি পারো, একটা কিন্তু একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। একটা তাও লিখে দিচ্ছি। এমা সরি, great. Okay. Now we see Child Labor Prohibition and Regulation Act of 1986. Great. We have completed till Article 24. Okay. Now we are going to have a set. What is the time? 3:33. Great. We have 7 more minutes. Let's go. Article 25, 26, 27 and 28, we are going to do it together. How? Article 25 talks about freedom of conscience, that is the right to profess, practice and propagate any religion that you feel and you have faith in, you believe in. So all religions, okay. Now আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে India is a
সেকুলার কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, রাইট? আচ্ছা, আমি শুধু নামগুলো লিখছি, 25, 26, 27, 28, ওকে? আচ্ছা, এখানে আমরা কি দেখছি? কনসিয়েন্স অফ ফ্রিডম অফ propagation, practice, okay? 26 হচ্ছে ম্যানেজমেন্ট অফ অ্যাফেয়ার্স, ম্যানেজমেন্ট অফ affairs. Okay, what do we manage? Management of affairs মানে যে you can own property, you can own an institution, you can own an establishment, like any religious institution, and you can fund it, you can run your own institution, you can run your own educational institution, your own charity center, you can own your own like religious propagation center. And so, yes, administering such property, that is your own affairs, and the government is not going to, until and unless you are causing a problem to the government, until and unless that happens, they are going to totally support you in this work, right? So you are actually managing your own affairs, you're having your own, like the entire system is your own, so you're having your own things and you are operating it in that way. Great. Now, number 27 is about tax. ওকে, আচ্ছা, ট্যাক্স বলতে আমার একটা হেভি জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমি সেখানে বলবো, একটুখানি ইরেজ করতে হবে মনে হচ্ছে, দেখছি। ট্যাক্স হচ্ছে ফ্রিডম ফ্রম পেমেন্ট অফ এনি ট্যাক্সেস, freedom from payment of any taxes for religious purposes. That means that you are not liable to pay any kind of tax for the propagation and practice of your own religion. এটার মানে আমি যদি আমার ধর্মের প্রচারে এবং ধর্মের প্র্যাকটিসে কোনো রকম, আমাকে যদি কোনো রকম ট্যাক্স বিয়ার করতে হয়, ট্যাক্স পে করতে হয়, সেটা কিন্তু আমাদের ল অফ ল্যান্ডের अगेंस्ट, দ্যাট ইজ নট what we are supposed to do, and if such type of tax is being taken, that's a criminal offense, and we can actively go against it and protest against it. Tax, okay, এটার একটা এক্সাম্পল আমি দেবো, আগে 28 শেষ করে নি। দ্যাট ইজ অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে, ওটাও বুঝিয়ে দেবো, যে ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডেন্স। এই কিওয়ার্ড গুলো একটু মাথায় রাখবে, তাহলে কিন্তু পেরে যাবে। দ্যাট ইজ কি? অ্যাটেন্ডেন্স, ট্যাক্স, কনসিয়েন্স হয়ে গেল, ম্যানেজমেন্ট হয়ে গেল। এই চারটে কিওয়ার্ড গুলো একটু মাথায় রাখবে, এই গোল গোল করে দিয়েছি দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডেন্স, মানে লাইক ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু ডিসাইড whether you want to attend or not attend, মানে সম্পূর্ণ তোমার স্বাধীনতা রয়েছে, তুমি ডিসাইড করতে পারো যে তুমি একটা এডুকেশনাল ইনস্টিটিউশন ভাবো, তুমি একটা মিশনারি স্কুলে পড়ছো, এক্সাম্পল নিয়ে নাও, যে কোনো একটা মিশনারি স্কুলের এক্সাম্পল, মিশনারি কলেজ আছে, সেখানে মাস হচ্ছে, বা সেখানে কোনো রকম রিলিজিয়াস প্রেয়ার করা হচ্ছে, সেখানে হয়তো নাম গান করা হচ্ছে, ঠিক আছে? সেখানে তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে যে তুমি ডিসাইড করবে তুমি পার্টিসিপেট করতে চাও কি চাও না, কেউ তোমায় ফোর্স করতে পারে না। এনি আদার রিলিজিয়াস ইনস্টিটিউশনে তোমাকে মানে বাধ্যগতমূলক সেখানে যেতে হবে, সেটা কিন্তু না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেখানে যদি তোমায় ফোর্স করা হয়, সেখানে যদি তোমাকে মানে proselytizing কোনো endeavor চালানো হয়, you know what is the meaning of proselytizing endeavor? That means change বা you know conversion. মিশনারিজ, আগে আমরা তো দেখেছি অনেক মিশনারিজ কিন্তু হিন্দুদেরকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করেছে, রাইট? আগে সেটা আমরা দেখেছি। তো সেরকম কোনো রকম এন্ডিভারকে কিন্তু তুমি অ্যাবসলিউটলি নেগেট করতে পারো, সেটা তোমার মৌলিক অধিকার, সেটা তোমার ফান্ডামেন্টাল রাইট। ওকে, সো উই হ্যাভ কমপ্লিটেড ফ্রিডম অফ রিলিজিয়ান, অ্যাবসলিউটলি গ্রেট, এটাও আমাদের হয়ে গেছে। আচ্ছা, একটা এক্সাম্পল দেওয়ার কথা বলছিলাম, আচ্ছা 3 মিনিট রয়েছে। কালচারাল এডুকেশনাল রাইটসটা যদি একটু করে নিতাম, আর্টিকেল কিভাবে করি? আচ্ছা দাঁড়াও, ঠিক আছে দেখছি, এত দৌড়তে হবে না। ট্যাক্সে আমরা দেখবো অ্যাবাউট জিজিয়া। জিজিয়া ট্যাক্সের ব্যাপারেও আমরা জানি, এটা কিন্তু কে শুরু করেছিল? আইবক শুরু করেছিল, কুতুবউদ্দিন আইবক, রাইট? এটা কিসের জন্য ছিল? এটা প্রত্যেকটা নন মুসলিম সাবজেক্টের থেকে কিন্তু ট্যাক্স নেওয়া হতো। সো দিস ইজ হোয়াট কাইন্ড অফ আ ট্যাক্স? দিস ইজ আ রিলিজিয়াস ট্যাক্স হুইচ ওয়াজ টেকেন ফ্রম দ্য নন মুসলিম সাবজেক্টস, যেটা কুতুবউদ্দিন আইবক কিন্তু এই টাইম থেকে ওই মেডিভাল পিরিয়ডে কিন্তু চালু করেছিল, অ্যান্ড ইট ওয়াজ অ্যাবলিশড বা ইট ওয়াজ লাইক ক্যান্সেলড বাই আকবর দি গ্রেট, যেটা কিন্তু অরঙ্গজেবের টাইমে আবার কিন্তু দেখা যায়। অরঙ্গজেবের টাইমে আবার কিন্তু জিজিয়া
চলে আসে। তো এমনই কোনো রকম ট্যাক্সের থেকে কিন্তু প্রিভেনশন ইজ provided by the fundamental rights of our country. Great. Now, Article 29 and 30, which is extremely easy, two of them talks about cultural and educational rights. That is protection of the interests of the minorities. Minorities their interest niye kintu amra ekta like proper that we have the right to conserve any distinct language, script and culture of a minority ট্রেডিশন যেটা কিন্তু আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি এবং সেটার জন্য সম্পূর্ণ স্বাধীনতা কিন্তু রয়েছে। ফর ইনস্টেন্স যদি কোনো ট্রাইবাল ল্যান্ডে ফ্রিডম অফ মুভমেন্টেও আমরা দেখি এক্সেপশন অফ ফ্রিডম অফ মুভমেন্ট ইজ দ্যাট ইন কেস ইউ ওয়ান্ট টু এনক্রোচ আপন এনি ট্রাইবাল এরিয়া, কোনো রকম ট্রাইবাল এরিয়াতে যদি তুমি যেতে চাও এবং সেখানে গিয়ে নিজের সেটেলমেন্ট করতে চাও সেখানে কিন্তু তোমার একটা প্রিভেনশন তুমি দেখতে পাবে বা গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু বাধা দেওয়া হবে। কেন? বিকজ আমরা জানি ফর একটা এক্সাম্পল নিয়ে নিই আন্দামান নিকোবরে আমরা জারওয়া ট্রাইবের কথা জানি, রাইট? ওটা একটা পুরো ফরেস্ট ল্যান্ড যেটা কিন্তু রিজার্ভ ফরেস্ট ফর দ্যাট ট্রাইব স্পেসিফিক্যালি। আমি যদি বলি আজকে আমি ওখানে গিয়ে একটা সেটেলমেন্ট বানাবো সেটা কিন্তু গভর্নমেন্ট আমাকে বাধা দেবে। দ্যাট ডাজ নট মিন দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ ডিসক্রিমিনেটিং অন মি, ইট মিনস দ্যাট দ্যাট এরিয়া ইজ রেস্ট্রিক্টেড অ্যান্ড প্রোটেক্টেড ফর দ্য ট্রাইবালস, রাইট, ফর প্রোটেকশন অফ দ্য মাইনরিটি ইন্টারেস্টস। গ্রেট। সেটা কিন্তু কি রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিসদের কথা বলা হয়েছে, রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটি। তো তাদের যদি ল্যাঙ্গুয়েজ থাকে সেটা কিন্তু কোনো রকম বাধা হয় না। ওকে, গ্রেট। 30 Article 30 talks about establishment and administration of educational institution and management of such affairs totally by that institution and management of the institution, management of the people that they want to employ in that institution, management of the funds, management of the the kind of resources, the kind of education that they want to impart, that totally lies. For instance, in a particular tribe, you can also see that they are going to teach their own, like for instance, they are just teaching vocational training and skill enhancement. So, or they are teaching Vedas, or they're teaching something which is very innate to their own tribe, right? So, that is absolutely protection of the tribal rights and the linguistic and religious minorities, okay? That includes everything, tribes, religion, all kinds of minorities, right? Okay, great. Article 31 talks about property. So that's not very important. So we are just going to talk about Article 32. That is later on we are going to do that. Okay, let's continue with this thing. একবার শুধু এইটা দেখে নেবো আমরা, তারপরে কিন্তু আমরা প্রসিড করবো। আমাদের দেখো 41 এর মধ্যে কিন্তু হয়েছে, অনেকটা হয়েছে, ঠিক আছে? আর্টিকেল 32 অবধি বলেছিলাম করবো, হয়ে গেছে। Great. Article 13, the constitutional shield. Any law violating fundamental rights is inherently void. Okay, আমি কি বলেছিলাম প্রথমেই যে constitution is the supreme law of land and fundamental rights is the কি বলবো মানে heart of the constitution, right? So without fundamental rights the constitution holds no validity. Why? Because fundamental rights is actually holding the political democracy of the country, therefore holding the basic structure of the constitution. Great. Now we are seeing ordinances, orders, regulations. এটার মানে হচ্ছে যে এখানে কিন্তু অনেকগুলো আমরা দেখছি যে কি বলবো amendments হচ্ছে, অ্যাবসলিউট তো নয়, amendments definitely হচ্ছে। এবার এখানে আমরা দেখবো আর্টিকেল 13 আমাদের বলছে যে doctrine of severability, that is যদি কোনো রকম লয়ের, এটা একবার পড়লে বুঝতে পারবে, ল ভায়োলেটস পার্ট 3 only the inconsistent part of the statute is voided, not the entire statement. ওকে, মানে কোনো রকম ল যদি থাকে সেখানে যদি, আচ্ছা এখানেই আসে জুডিশিয়াল রিভিউর একটা প্রশ্ন, একটু তাড়াতাড়ি বলে দিই জুডিশিয়াল রিভিউটা কি। এখানে এটা this falls under the original jurisdiction of the Supreme Court of our country, that says that যদি কোনো রকম মানে জুডিশিয়াল রিভিউর আন্ডারে যদি কেউ কমপ্লেন করে, একটা পাবলিক অফিসার যদি কমপ্লেন করে বা এই জিনিসটাকে সুপ্রিম কোর্টের অ্যাটেনশনের আন্ডারে ফেললো যে এটা কিন্তু কনস্টিটিউশনাল মানে কনস্টিটিউশনকে ভায়োলেট করছে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাক্টিভ অ্যাটেনশন দিয়ে জিনিসটাকে দেখে এবং দেখা যায় যে যেই পার্টটা কনস্টিটিউশনকে ভায়োলেট করছে সেই পার্টটাকে কিন্তু জুডিশিয়াল রিভিউর আন্ডারে পুরোপুরি এলিমিনেট করে দেওয়া হয়। এটা এখানে লেখা আছে যে দ্য ইনকনসিস্টেন্ট পার্ট অফ দ্য এন্টায়ার স্টেটমেন্ট ইজ
voided, that is যদি কিছু unconstitutional হয় that thing gets eliminated, তাহলে কি করছি আমি এলিমিনেট করে দিচ্ছি ওই পার্টটাকে, ঠিক আছে, তাহলে ওই শুধু ওই অংশটাকে আমি বাদ দিয়ে দিলাম, বাকিটা রইলো, ঠিক আছে। ডক্টরিন অফ এক্লিপস এটা বলছে যে যেই জিনিসগুলো কনস্টিটিউশনের, যেই লসগুলো কনস্টিটিউশনের আগে এস্টাবলিশ করা হয়েছে সেইগুলো যদি এখন আনকনস্টিটিউশনাল হয়ে গিয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু এক্ষুনি অ্যাবলিশ হয়ে যাচ্ছে না, সেগুলো ডরম্যান্ট স্টেটে থাকছে, সেগুলো এক্সিস্ট করছে, অ্যাবলিশ হয়ে যাচ্ছে না, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাচ্ছে না, বাট দে আর সিম্পলি ওভারশ্যাডোড আনটিল দ্য ইনকনসিস্টেন্সি ইজ রিমুভড। গ্রেট। প্রসিডিং ফরওয়ার্ড, রাইট টু ইকুয়ালিটি একবার জাস্ট একটু দেখে নেবে, এগুলো সব করিয়ে দিয়েছি, দেখে নেবে একবার, একবার জাস্ট গো থ্রু করে নাও। যেটার কেসগুলোর কথা বলছিলাম, গোপালন কেস অ্যান্ড মানেকা গান্ধী কেস, এখানে কিন্তু আমি যেটা বললাম একটা ন্যারো ভিউ প্রোভাইড করছে আর এখানে একটা সিনথেসিস প্রোভাইড করছে। এখানে বলছে যে দ্য রাইট টু লিভ উইথ ডিগনিটি, এখানে বলছে দ্য রাইট টু লিভ ইন আ নেসেসারি, মানে ওই যে বেসিক সাস্টেনেন্স কন্ডিশনের কথা বললাম, আর এখানে কিন্তু এই ন্যারো ভিউটাকে 19, 14 and 21 হি যে শুধু এস্টাবলিশ বাই ল, এটাই কিন্তু এই কেসটা সুপারসিড করছে। এবং মানেকা গান্ধী কেস ইজ অ্যাকচুয়ালি সেইং দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেল কনসেপ্ট ওয়্যার লস ডিপ্রাইভিং পার্সোনাল লিবার্টি মাস্ট অলসো পাস দ্য টেস্ট অফ ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম সো দ্যাট দ্য প্রসিডিওর ইজ জাস্ট, ফেয়ার, রিজনেবল অ্যান্ড নট আরবিট্রারি, রাইট। তাহলে এই পুরো কেসটা কিন্তু আমরা দেখছি যে আরবিট্রারিনেসটাকে কিন্তু এ করে দিচ্ছে, লাইক পুরো জিনিসটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, নালিফাই করে দিচ্ছে। গ্রেট, এগিয়ে যাব। এই যে ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডিপিএসপির ব্যাপারে, এটা তোমরা জানো যে ওয়েলফেয়ার এন্ড পাবলিক গুড, এটা প্রোটেক্টস ইন্ডিভিজুয়াল লিবার্টি, ইট ইজ নেগেটিভ ইন নেচার, রেস্ট্রিক্টস স্টেট অ্যাকশন, ডেফিনেটলি ডিজাইন টু এস্টাবলিশ পলিটিক্যাল ডেমোক্রেসি, এটা কিন্তু অনেকবার বুঝিয়ে দিয়েছি, এবং ডিজাইন টু এস্টাবলিশ সোশ্যাল এন্ড ইকোনমিক ডেমোক্রেসি, এইটা ডিপিএসপি ইজ ফর পাবলিক ওয়েলফেয়ার এন্ড পাবলিক গুড, এটাও কিন্তু আমরা জানি। একবার দেখে নাও। গ্রেট, এগিয়ে যাই। ডিফারেন্সিয়েশন, ওকে, ফান্ডামেন্টাল ডিফারেন্সেস গুলো আগে দেখি নাকি। জাস্টিসিয়েবল, নন জাস্টিসিয়েবল। জাস্টিসিয়েবল মানে কি করব, কোর্টে যেতে পারবো, এখানে লেখা আছে কোর্টস ক্যান এনফোর্স, কোর্টে যেতে পারবো না। পলিটিক্যাল ডেমোক্রেসি, এটা নাকি দেখে বলবে না, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি, কাম অন, পারবে তোমরা সবাই এখন। ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়েলফেয়ার, কালেকটিভ কমিউনিটি ওয়েলফেয়ার। ডিপিএসপি কি, রেসপন্সিবিলিটিস, ফান্ডামেন্টাল রাইটস কি, অধিকারের ব্যাপারে, ঠিক আছে। ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং এমার্জেন্সি, ক্যান নট বি সাসপেন্ডেড, কেন, কেন কি এটা একটা আইডিয়াল, ঠিক আছে। ওকে, এটা কোথা থেকে এসছে, ইউএসএ থেকে এসছে, সোর্স অরিজিনের ব্যাপারে, এটা আয়ারল্যান্ড থেকে এসছে, হয়ে গেল। এটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু নেগেটিভ, এটা একটা সিম্পল এরম করে একটা বানিয়ে নেবে মাথার মধ্যে, এই পজিটিভ নেগেটিভ, কেন এটা স্টেটের উপর রেস্ট্রিকশনস আনে, রিস্ট্রিক্ট করে স্টেটকে, ঠিক আছে, আর এটা ডাইরেকশন দেয় স্টেটকে, এই জন্য এটা মানে পজিটিভ একটা ইম্প্যাক্ট আর কি, ঠিক আছে। আচ্ছা, এই যে এইখানে আমরা বললাম যে টুগেদার দে ফর্ম দ্য কনসিয়েন্স অফ দ্য কনস্টিটিউশন। মিনার্ভা মিলসেও আমরা বলছি যে, আমি এই কথাটা কিন্তু আগেও বলেছিলাম, মনে আছে, ফান্ডামেন্টাল রাইটস আর দ্য মিনস, ডিপিএসপি আর দ্য এন্ডস, এটা কিন্তু কখন বললাম, মনে পড়ছে নাকি কারুর? আর্টিকেল 21A টাইমে। এটা কি আর্টিকেল 21A, এটা কি বলতেই হবে, বলতেই হবে, পারবে তোমরা সবাই। এবার ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, গ্রেট। আর এইটাও কিন্তু স্টেট মাস্ট অ্যাডপ্ট আ মিডল পাথ ব্যালেন্সিং ফান্ডামেন্টাল রাইটস এন্ড জিপিএসপি টুগেদার। ওকে, এটাই আর কি। আচ্ছা, এবার মোটামুটি আমাদের হয়ে গেছে। লাস্ট আমরা শুধু আর্টিকেল 32 টা করে নেবো, সব থেকে ইম্পর্টেন্ট এটা, লাস্ট। আর আমাদের 5 মিনিটস লাগবে, হয়ে যাবে পুরোটা উইদিন 4। গ্রেট। আচ্ছা, এবার আর্টিকেল 32 talks about the right to remedies. The right to remedies for enforcement of the fundamental rights. Enforcement of the fundamental rights of an aggrieved person
right to remedies for enforcement of the fundamental rights of an aggrieved person. এটার মানে কি Article 32 is the one which ensures that you and I, the citizen of the country, are able to enforce our laws. If we are deprived of such conditions, আমাদের যদি কোন রকম ভাবে যদি আমরা বঞ্চিত থাকি আমাদের মৌলিক অধিকারের থেকে, তাহলে যাতে আমরা গভর্নমেন্টের কাছে গিয়ে সেই আপিলটা রাখতে পারি, সেই আমরা যেন আমাদের রাইটটাকে এনফোর্স করতে পারি, সেই সুবিধাটা আমাদের দেয় কে আর্টিকেল 32। এইটা না থাকলে পুরো ফান্ডামেন্টাল রাইটটার কোনো ভ্যালু থাকলো না। Right, so this ensures that fundamental rights are enforceable, that it empowers the Supreme Court to ensure that there are no encroachment upon the fundamental rights. FR. Okay, no encroachment upon the fundamental rights. Great. আচ্ছা, এবার কি সুপ্রিম কোর্ট কিভাবে এটা করতে পারে? সুপ্রিম কোর্ট কি জুডিশিয়াল রিভিউ দিতে পারে, সুপ্রিম কোর্ট কিন্তু রিটস ইস্যু করতে পারে। কি ইস্যু করতে পারে? রিটস। এই কথাটা তো আমরা শুনেছি, এটা বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমরা ওয়ান লাইনারে বুঝবো, একদম ফাস্ট বুঝবো, যাতে আমাদের মাথায় থাকে একদম ক্লিয়ারলি, যেন আমরা বুঝতে পারি। আচ্ছা, নাম্বার 1, রিটস এর মধ্যে আমরা কি দেখবো? হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস, ঠিক আছে। হেবিয়াস কর্পাস ইজ a writ which is issued for unlawful detention. Unlawful detention, ঠিক আছে। আনলফুল ডিটেনশনের জন্য হেবিয়াস কর্পাস কিন্তু থাকে, ঠিক আছে। ফর ইনস্টেন্স, তোমাকে যদি মানে কোনো মানুষকে যদি মানে নট লফুলি যদি ডিটেনশনে নিয়ে যাওয়া হয়, তাহলে ইট সেজ দ্যাট দ্য কোর্ট অ্যাডভাইজেস দ্য মানে যে ডিটেনটাকে আছে তাকে বলে যে কোর্টের সামনে নিয়ে আসতে, এবং তাকে সেই ডিটেনশনের রিজনটাকে ইন্সপেক্ট করে, whether it is a lawful decision, whether it has been done by a court martial, whether it has been done by the jurisdiction of or jurisdiction under a court or not. Great. Then we have mandamus, prohibition, certiorari, quo warranto. Okay, so one liner for all of them is mandamus is actually which commands a public authority to do their job or to perform their legal duty, ঠিক আছে। মানে ইনস্ট্রাক্ট করে যে এই কাজটা হচ্ছে না, এই কাজটাকে করতে হবে। হায়ার কোর্ট লোয়ার কোর্টকে মেসেজ পাঠাচ্ছে বা হায়ার কোর্ট মানে আপিল পাঠাচ্ছে যে দিস ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু ডু, ইউ নট, অর আ গভর্নমেন্ট অফিসিয়াল মে নট বি ডুইং ইটস ডিউটি প্রপারলি, রেড টেপিজম হচ্ছে, তো সেখানে কিন্তু কোর্ট থেকে কন্টেম্পট অফ কোর্ট হয়, সেখানে কোর্ট থেকে আপিল যায় যে এই কাজটা যেন হয়ে যায়, রাইট। প্রহিবিশন মানে হচ্ছে, প্রহিবিশন মানে কি? না করা, ঠিক আছে। It says prevents a lower court from exercising its powers beyond its jurisdiction. From exercising their power beyond their jurisdiction. তার মানে কি? যে এইটা তোমার জুরিসডিকশনের মধ্যে পড়ে না, লোয়ার কোর্ট কিন্তু এটা করতে পারে না, তো সেটা প্রিভেন্ট করে হচ্ছে দ্য রিট অফ প্রহিবিশন, ঠিক আছে। আচ্ছা, certiorari says that reviews and quashes lower court's decision for errors, reviews the errors of the lower court. এই কিওয়ার্ডস গুলো বাস মাথায় রেখে নাও, তাহলেই হবে। reviews the errors of the lower court. And quo warranto says challenges a person's right to hold a public office unlawfully.
Yes. So challenges the person's right to hold a public office unlawfully. আচ্ছা, এটার মানে কি এবার আমরা খুব ফাস্ট একবার জাস্ট বুঝে নেবো যে কি বলছে। ম্যান্ডামাস মানে হচ্ছে যে আমি ওপর থেকে যেটা আমি এক্সপ্লেন করলাম, যে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে অ্যাডভাইস করছে যে এই জিনিসটা কিন্তু ইমিডিয়েটলি করতে হবে, বা কোনো রকম পাবলিক অফিসিয়াল, কোনো রকম বিজনেস ইনস্টিটিউশন, কোনো রকম একটা প্রাইভেট কোম্পানি, সমস্ত এটা হতে পারে। প্রহিবিশন মানে হচ্ছে লোয়ার কোর্ট, প্রহিবিশন সার্টিউরারি হচ্ছে দুটো কিন্তু কোর্টের জন্য, ঠিক আছে। আচ্ছা, এই দুটো হচ্ছে মার্ক করে বলে দিই, এটা ফর কোর্টস, ঠিক আছে, এই দুটো কোর্টস। এইটা কিন্তু অন্য এটাও হতে পারে, এটা হচ্ছে আনলফুল ডিটেনশনের জন্য। এটা কুয়ো ভারান্টো মানে হচ্ছে লাইক চ্যালেঞ্জেস দ্য পারসনস রাইট টু হোল্ড আ পাবলিক অফিস আনলফুলি, মানে কি যে এইখানে যদি কেউ মিথ্যে বলে কোনো একটা পাবলিক অফিস হোল্ড করে থাকে সেটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আই এম আ পার্সন অফ পিডব্লিউডি, দ্যাট ইজ আ পার্সন উইথ ডিসেবিলিটি, সেটা বলি আমি যদি আমার কানের একটু প্রবলেম আছে, সেটা বলে যদি আমি ইউপিএসসিতে বসে এবং আমার এক্সামটা ক্লিয়ার হয়ে যায়, তখন কিন্তু পরে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটা যদি জানা যায় যে আমি মিথ্যে কথা বলেছিলাম, আমাকে কিন্তু ইমিডিয়েটলি পেনালাইজ করা হবে এটার জন্য, রাইট। সো এইটাই হচ্ছে চ্যালেঞ্জ করে একটা পার্সনের আনলফুল হোল্ডিং অফ পাওয়ারকে, ঠিক আছে। সার্টিউরারি अगेन রিভিউজ দ্য এরার্স অফ দ্য লোয়ার কোর্ট, হায়ার কোর্টটা কিন্তু রিভিউ করে যে যেই লোয়ার কোর্টে যদি কোনো ভুল থাকে সেই কেসটা কিন্তু আবার রিওপেন হয় এবং সেই ভুলটাকে রেকটিফাই করা হয়। দ্যাট ইজ কল্ড রিট অফ সার্টিউরারি। দিস ইজ দ্য রিট অফ quo warranto, prohibition, mandamus and habeas corpus, ঠিক আছে। and these are the writs that I have been talking about, ঠিক আছে। That's it. That's it. So we have almost completed the entire part. And যেটা আর একটা জিনিস যেটা আমি বলছিলাম আর্টিকেল 32 এর ব্যাপারে, ডক্টর আম্বেদকর বলেছে যে this is the most important article of the constitution. Right? This is the most important article of the constitution. So here we end the chapter, the entire chapter of fundamental rights. I am sure যে কিছু একটা মাথায় ঢুকেছে, কিছু একটা বোঝা গেছে। So yes, please study accordingly. All the important points has been covered. মোটামুটি পুরোটা কভার করার চেষ্টা করেছি।